এই সেই বাড়ি, তাই না? যেখান থেকে তোমরা সকলে আমাকে অপমান করে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে। কই গেল তোমাদের সে অহংকার, সে আধিপত্য? আজ কেন সবাই রাস্তায় দাঁড়িয়ে? একটা মার্বেল পাথরের করা দোতলা সাদা ডুপ্লেক্স বাড়ির সামনে দাঁড়িয়ে সাগর মনে মনে কথাগুলো ভাবছিল এবং তার ঠোঁটের কোণে এক চিলতে তাচ্ছিল ভরা হাসি লেগেছিল। একসময় এই বাড়িতেই সে ছিল সবচাইতে অবহেলিত, আর আজ সে এসেছে এই সাম্রাজ্যের হর্তাকর্তা হয়ে। এমন সময় সাগরের উকিল এসে সাগরের পাশে দাঁড়ায় এবং সাগরকে অত্যন্ত সম্মানের সহিত বলে, স্যার, আমাদের কাগজপত্র সব রেডি হয়ে গিয়েছে। এখন মিনিস্টার আজমল চৌধুরীকে দিয়ে সাইন করে না হলে বাড়িটা এখন আপনার। ঠিক আছে, আপনারা যান, গিয়ে যত আইনি ফর্মালিটিস আছে সব পূরণ করে নেন। তবে আইনি ফর্মালিটি পূরণ হওয়ার আগে যেন আমার নাম কোনোভাবে অ্যানাউন্স না করা হয় যে এই বাড়ির মালিক আমি। কিন্তু কেন স্যার? আপনি তো সামনে থাকলেন। কোনো কিন্তু নয়, আর আমি এক্সট্রা কোনো কিছু শুনতে চাই না। আমি যেটা বলেছি সেটাই শেষ কথা, বুঝতে পেরেছেন? সাগরের গম্ভীর এবং রাগান্বিত কথা শুনে উকিল সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারল না। সে মাথা নিচু করে আবারও চলে গেল বাড়ির ভেতরে, যেখানে বাড়ি নিলামের মূল কার্যক্রম চলছিল। সাগরের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মিরাজ আগে থেকেই সেখানে সব গুছিয়ে রেখেছিল। উকিল সাহেব, আমি কি জানতে পারি আমি এই বাড়িটা কার কাছে বিক্রি করছি? যিনি কিনছেন তার সাথে কি আমার একবার সরাসরি কথা বলা সম্ভব নয়? দেখুন মিস্টার চৌধুরী, আমাদের বস খুব ব্যস্ত মানুষ। তিনি এসব ছোটোখাটো ব্যাপারে উপস্থিত থাকেন না। আমাদের উপর সম্পূর্ণ ক্ষমতা দেওয়া আছে। কিন্তু বাবা, এটা তো আমার সারা জীবনের উপার্জনের শেষ সম্বল। অন্তত তার নামটা বা তার চেহারাটা একবার দেখলে আমি শান্তিতে সই করতে পারতাম। মিস্টার আজমল চৌধুরী, আপনার তো এখন টাকার সাথে সম্পর্ক। আপনার কোম্পানি যে পরিমাণ ঋণে ডুবে গেছে, তাতে এই বাড়ি বিক্রি করা ছাড়া আপনার আর কোনো পথ নেই। বাড়ি কে কিনলো সেটা দেখে তো আপনার কোনো লাভ নেই। আপনি বরং তাড়াতাড়ি সই করে দিন। ঠিক তাই, আপনার এখন বড় অঙ্কের টাকার প্রয়োজন, আর আমরা আপনাকে মার্কেট প্রাইসের চেয়ে বেশি দিচ্ছি। এখানে অযথা সময় নষ্ট করে লাভ কি? আপনি এখানে সই করুন, বাকিটা আমরা বুঝে নিব। আজমল চৌধুরী দীর্ঘক্ষণ চুপ করে রইলেন। তিনি বারবার মিরাজ আর উকিলের মুখের দিকে তাকাচ্ছিলেন কোনো উত্তরের আশায়, কিন্তু তারা দুজনেই অত্যন্ত কৌশলে তাকে এড়িয়ে যাচ্ছিলেন। আজমল চৌধুরী মনে মনে ভাবলেন, তারা যা বলছে তা তো ভুল নয়। তার এখন টাকার বড্ড প্রয়োজন। দেয়ালে পিঠ থেকে গেছে, বাড়ি কার কাছে গেল সেটা ভেবে আর লাভ নেই। তিনি কলম হাতে নিলেন এবং দলিলে সই করে দিলেন। এই নিন সই। এখন তো আমি আশা করতে পারি যে পাওনাদারদের ঝামেলা থেকে আমি মুক্তি পাবো। অবশ্যই, এখন থেকে এই বাড়ির দায়ভার আমাদের বসের। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। সই করা শেষ হতে মিরাজ আর উকিল একে অপরের দিকে তাকিয়ে বিজয়ের হাসি হাসল। তারা জানতো বাইরের গাড়িতে বসে থাকা সাগর ঠিক এই মুহূর্তটার জন্যই দীর্ঘ 10টা বছর অপেক্ষা করেছে। আজমল চৌধুরী জানতেই পারলেন না যে তিনি যার কাছে হার মানলেন সে আর কেউ নয়, তারই ভাগ্নি সাগর। দলিলের সই করার পর আজমল চৌধুরী যেন পাথর হয়ে গেলেন। তার নিজের হাতের গড়া বাড়িটা আজ চোখের সামনে অন্যের হয়ে গেল। তার স্ত্রী মিনা চৌধুরী আর মেয়ে সাইমা চৌধুরী তখন অঝরে কাঁদছে। তারা যখন ছোট ছোট ব্যাগে নিজেদের কাপড় গুছিয়ে নিয়ে বাড়ির প্রধান ফটকের দিকে এগুচ্ছিল, তখন বারবার পেছন ফিরে তাদের সেই চিরচেনা উঠান আর ঘরের দিকে তাকাচ্ছিল। তাদের মনে হচ্ছিল আজ থেকে তাদের মাথা গোজার কোনো ঠাঁই রইল না। মা, আমরা সত্যি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এখন আমরা থাকবো কোথায়? তানিয়াপুর ভুলের সাজা আজ আমাদের ভোগ করতে হচ্ছে। আর বলিস না সাইমা, কপালে যা আছে তাই হবে। চল, এই বাড়ি আর আমাদের নেই। রাস্তার লোকগুলো যেভাবে তাকিয়ে আছে তাতে এখানে এক মুহূর্ত থাকা মানে অপমান। চলো মিনা, কেঁদে লাভ নেই। মানুষের সময় সব সময় এক যায় না।
আজ আমাদের হার মেনে নিতেই হবে। তারা যখন গেটের কাছে পৌঁছালো ঠিক তখনই পুরো বাড়িটা উজ্জ্বল আলোয় ঝলমল করে উঠল। মুহূর্তের মধ্যে বেশ কিছু দামি কালো গাড়ি এসে বাড়ির সামনে লাইনে দাঁড়ালো। কালো পোশাক পরা সিকিউরিটি গার্ডরা চারপাশটা ঘিরে ফেলল। আজমল চৌধুরী আর তার পরিবার ভয় পেয়ে থেমে গেলেন। তখনই বাড়ির ভেতরের বড় সাউন্ড বক্সে ঘোষণা আসতে শুরু করলো। উপস্থিত সবাই একটু খেয়াল করুন, দীর্ঘ 10 বছর পর এই বাড়ির নতুন মালিক আমাদের মাঝে আসছেন। তিনি আর কেউ নন, বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী এবং খান গ্রুপের কর্ণধার মিস্টার সাগর খান। সাগর খান নামটা শোনা মাত্র আজমল চৌধুরী আর মিনা চৌধুরীর বুকটা ধক করে উঠল। সাইমা চৌধুরী অবাক হয়ে বাবার দিকে তাকালো। তাদের মনে পড়ে গেল সেই ছেলেটির কথা, যাকে তারা একদিন চোর সাজিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সন্দেহ নিয়ে তারা ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে গেল। বাবা, এই সাগর কি আমাদের সেই সাগর? না না না, ও তো একটা পথের ভিখারি হওয়ার কথা। ও এত বড় বিজনেসম্যান হবে কিভাবে? মনে হয় অন্য কেউ হবে। আমারও তাই মনে হচ্ছে। ওই অপায়ার ছেলে তো মরে যাওয়ার কথা। এত সুখ ওর কপালে আসবে কোত্থেকে? নিশ্চয়ই নামে মিল। নাম যাই হোক মিনা, চলো সামনে গিয়ে দেখি কে সেই লোক যার কাছে আমাদের হার মানতে হলো। তারা যখন একদম সামনে গেল তখন একটা দামি কালো গাড়ি থেকে এক যুবক নামলো। পরনে তার দামি কালো স্যুট, চোখে কালো চশমা। তাকে দেখতে ঠিক সিনেমার হিরোর মতো লাগছে। সে ধীর পায়ে স্টেজের দিকে এগিয়ে গেল। সেখানে দাঁড়িয়ে থাকা উকিল আর সাগরের সহকারী মিরাজ তাকে খুব সম্মান দিয়ে স্বাগত জানালো। স্যার, সব কাজ শেষ। এই যে বাড়ির দলিল, এখন থেকে এই বাড়ির মালিক আপনি। মিরাজ খুব সম্মানের সাথে দলিলটা সাগরের হাতে তুলে দিল। সাগর দলিলটা হাতে নিয়ে একবার দেখল, তারপর সে ধীরে ধীরে তার চোখের চশমাটা খুলল। চশমা খুলতেই তার সেই ধারালো আর রাগী চোখ দুটো দেখা গেল। সে চোখের দিকে তাকিয়ে আজমল চৌধুরী আর মিনা চৌধুরীর কলিজা যেন শুকিয়ে গেল। সাথে সাথে অনেকগুলো টিভি চ্যানেলের সাংবাদিকরা ক্যামেরা নিয়ে সাগরের দিকে দৌড়ে এলো। মিস্টার সাগর খান, আপনি কেন হুট করে এই পুরনো বাড়িটা কিনলেন? এর পেছনে কি কোনো বিশেষ কারণ আছে? স্যার, শোনা যাচ্ছে আপনি নাকি এই বাড়ির আগের মালিকের আত্মীয়। আপনি কি তাদের চিনে কিনলেন নাকি অন্য কিছু? আমি কোনো আত্মীয়তার খাতিরে এই বাড়ি কিনিনি। আমি কিনেছি আমার অধিকার ফেরত নিতে। 10 বছর আগে এই বাড়ি থেকে আমাকে যেভাবে বের করা হয়েছিল, আজ আমি ঠিক সেভাবেই ফিরে এসেছি। যারা আমাকে চোর বলেছিল তাদের চোখের দিকে তাকিয়ে জবাব দিতে এসেছি। সাগরের কথাগুলো শুনে আজমল চৌধুরীর হাত থেকে ব্যাগটা নিচে পড়ে গেল। মিনা চৌধুরী আর সাইমা চৌধুরী তো ভয় কাঁপতে শুরু করেছে। সাইমা চৌধুরী নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না যে যাকে সে মিথ্যা অপবাদ দিয়ে শেষ করে দিয়েছিল সে আজ এত বড় মানুষ হয়ে ফিরে এসেছে। আজমল চৌধুরী অবাক হয়ে চিৎকার করে উঠলেন, সাগর, ও কি সত্যি আমাদের সেই সাগর যাকে আমি নিজের হাতে চর মেরে বের করে দিয়েছিলাম? মিনা, আমি কি ভুল দেখছি? না আজমল খালু, আপনি ভুল দেখছেন না। আমি সেই সাগর যাকে আপনারা রাস্তায় ছুঁড়ে ফেলেছিলেন। কি হলো মিনা খালা, আপনার সে দাপট আজ কোথায় গেল? আর সায়মা, তোমার সেই কান্নাকাটি আর মিথ্যা নাটক আজ কাজ করছে না কেন? সাগর, বাবা তুই এত বড় হয়ে গেছিস? আমরা আসলে পরিস্থিতির চাপে পড়ে মানে। খবরদার আমাকে বাবা ডাকার চেষ্টা করবেন না মিনা খালা। যেদিন আমার মায়ের গয়না চুরির অপবাদ আমার মাথা দিয়েছিলে সেদিনই আপনারা সব অধিকার হারিয়েছেন। আজ বাড়ি আমার, এই মাটি আমার, আর আপনারা আপনারা এখন কেবল পথের ভিখারি। সাগরের এই রূপ দেখে সবাই চুপ হয়ে গেল। ক্যামেরার ফ্ল্যাশ বারবার সাগরের চেহারায় পড়ছিল। আজমল চৌধুরী আর তার পরিবার সাগরের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। তাদের কাছে ক্ষমা চাওয়ার মতো কোনো ভাষা ছিল না। পুরো এলাকায় তখন কেবল সাগরেরই জয় জয়কার।
সাগরের কঠোর কথাগুলো শোনার পর পুরো এলাকায় এক পিনপতন নীরবতা নেমে এলো। উপস্থিত সাংবাদিক আর উৎসুক জনতা সবাই অবাক হয়ে দেখছিল এক সময়ের দাপটে আজমল চৌধুরীকে। তার দু চোখ বেয়ে তখন নোনা জল গড়িয়ে পড়ছে। মিনা চৌধুরী আর সাইমা চৌধুরী যেন অপমানে আর কষ্টে কুকড়ে যাচ্ছিলেন। আজমল চৌধুরী কোনো মতে নিজেকে সামলে নিয়ে সাগরের আরও কাছে এগিয়ে এলেন। সাগর, আমাদের এভাবে রাস্তার সামনে অপমান করিস না বাবা। আমরা জানি তুই আমাদের উপর খুব রেগে আছিস, কিন্তু আমরা পরিস্থিতির শিকার ছিলাম। আমরা ইচ্ছে করে তোকে বাড়ি থেকে বের করে দিতে চাইনি। একবার আমাদের কথা শোন। হ্যাঁ বাবা সাগর, তোর আজমল খালু ঠিক বলছে। আমরা সেদিন যা করেছি তা এক প্রকার বাধ্য হয়ে করেছি। বিশ্বাস কর, আমাদের ভেতরে অনেক কষ্ট ছিল। আমাদের একবার ক্ষমা করে দে বাবা, আমাদের এই অবস্থা থেকে বাঁচা। চমৎকার, দারুণ অভিনয় করছেন আপনারা। পরিস্থিতির শিকার বাধ্য হয়ে 10 বছর আগে যখন আমাকে চোর সাজিয়ে মাঝরাতে বৃষ্টির মধ্যে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন, তখন কি কোনো পরিস্থিতি আপনাদের কানে ফিসফিস করে বলেছিল সাগরকে শেষ করে দাও? আজ আমি দেশের টপ বিজনেসম্যান হয়েছি বলেই আপনাদের সুর বদলে গেছে। সাগরের এই তাচ্ছিল্য হাসি আর ব্যঙ্গাত্মক কথাগুলো আজমল চৌধুরীর বুকে তীরের মতো বিঁধছিল। তিনি মিনা চৌধুরীর দিকে তাকালেন। তাদের চোখে এক গোপন ভীতি আর রহস্যের ছাপ। সাইমা চৌধুরী এতক্ষণ চুপ করে থাকলেও এবার তার চোখ ছলছল করে উঠল। সে সাগরের দিকে তাকিয়ে মাথা নিচু করে কাঁপা কাঁপা কণ্ঠে বলতে শুরু করলো। সাগর ভাইয়া, আমরা জানি আমাদের ক্ষমা করার মতো কোনো জায়গা তোমার নেই, কিন্তু আমরা কেন সেই দিন তানিয়াপুর সেই মিথ্যে নাটকে সায় দিয়েছিলাম, তার পেছনে এমন এক কারণ ছিল যা আমরা আজও কাউকে বলতে পারিনি। আমরা আসলে ব্যাস, আর একটা শব্দও বলবে না সাইমা। তোমার এই মায়া কান্না আর মন ভোলানো কথাগুলো তানিয়ার মতোই বিষাক্ত। আজ আমার টাকার প্রয়োজন নেই বলে তোমরা এই আবোল তাবোল রহস্যের গল্প হচ্ছ। তোমরা ভেবেছ আমি কি আগের সেই বুকা সাগর আছে যে তোমাদের এক কথাতেই গলে যাবে? সাগর স্টেজের ওপর পায়চারি করতে করতে হাসছিল, আর নিচ থেকে আজমল চৌধুরী ও মিনা চৌধুরী অসহায়ত্ব উপভোগ করছিল। আজমল চৌধুরী মিরাজের দিকে করুণ চোখে তাকালেন, যেন সে কিছু বলে, কিন্তু মিরাজ তার বসের নির্দেশ ছাড়া নড়তেও রাজি নয়। মিনা চৌধুরী এবার ডুকরে কেঁদে উঠলেন। সাগর, তুই বিশ্বাস কর আর না কর, সেদিন তোকে বের না করলে আমাদের সবার প্রাণ চলে যেত। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছিল। আমরা বাধ্য হয়ে তানিয়ার পক্ষ নিয়েছিলাম। দয়া করে আমাদের কথাগুলো একবার বোঝার চেষ্টা কর। আমরা তোকে অনেক খুঁজেছি, কিন্তু তুই কোথায় হারিয়ে গিয়েছিলি আমরা জানতাম না। ও, আপনারা আমাকে খুঁজছেন? নিশ্চয়ই আবার জেলে পাঠানোর জন্য করছেন, তাই না? আজমল খালু, আপনি তো একজন নামকরা ব্যবসায়ী ছিলেন। আপনার কি এতই বুদ্ধি কম যে নিজের বাগ্নেকে এভাবে বিপদে ফেললেন? আসলে কি জানেন, আপনাদের ভেতরে কোনো রহস্য নেই, আজও শুধু লোভ আর অহংকার। আজ যখন এবারে আর আপনাদের নেই, তখন আপনারা বাঁচার জন্য মিথ্যে অজুহাত দেখাচ্ছেন। সাগরের প্রতিটি কথা যেন ধারালো ছুরির মতো আজমল চৌধুরী আর মিনা চৌধুরীর আত্মা বিদীর্ণ করছিল। তারা একে অপরের দিকে তাকালেন। তাদের চেহারায় এমন একটা ভাব ফুটে উঠল যেন কোনো এক বড় সত্য তারা নিজের ভেতরে চেপে রেখেছেন, যা কাউকে বলা বারণ। সাইমা চৌধুরী সাগরের এই কঠোরতা দেখে ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল। তার মনে পড়ে যাচ্ছিল সেই পুরনো দিনের কথা, যখন সাগর তার সাথে খুব হাসাহাসি করত। সাগর ভাইয়া, তুমি আজ আমাদের উপর প্রতিশোধ নিচ্ছ ঠিক আছে, কিন্তু একদিন যখন সত্যিটা জানতে পারবে, সেই দিন হয়তো তুমি নিজেই অনুতপ্ত হবে। আমরা পরিস্থিতির হাতে বন্দি ছিলাম। আমাদের জীবন তখন সুতোর মতো ঝুলছিল। তুমি আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করছো করো, কিন্তু আমরা ইচ্ছে করে কখনো তোমার ক্ষতি চাইনি। অনুতপ্ত হব আমি? কি চমৎকার কথা! শোনো আজমল চৌধুরী, মিনা চৌধুরী এবং সাইমা চৌধুরী, আমার সময়ের দাম অনেক বেশি। তোমাদের এই সাজানো রহস্যময় নাটক শোনার ধৈর্য আমার নেই।
এই বাড়ি এখন আমার। তোমাদের জন্য আমার একটাই প্রস্তাব আছে। তোমরা যদি চাও এই বাড়িতেই থাকতে পারো, তবে মালিক হিসাবে নয়, এ বাড়ির নিচু পদের কর্মচারী হিসাবে। কি রাজি? সাগরের এই প্রস্তাবে আজমল চৌধুরী আর মিনা চৌধুরীর পায়ের তলা থেকে মাটি সরে গেল। যে বাড়িতে তারা রাজত্ব করেছেন সেখানে চাকর হয়ে থাকবেন। আজমল চৌধুরীর চোখে ক্রোধ আর কষ্টের এক অদ্ভুত মিশ্রণ দেখা দিল, কিন্তু তিনি কিছু বলতে পারলেন না। মিনা চৌধুরী শুধু আঁচল দিয়ে চোখ মুছছিলেন। সাইমা চৌধুরী সাগরের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার মনে একরাশ ঘৃণা আর পাহাড় সমান ভালোবাসা বা মায়ের এক উথাল পাথাল লড়াই চলছে। সাগর, তুই আমাদের অনেক বড় অপমান করলি। তুই ভাবছিস আমরা লোভে পড়ে এসব বলছি, কিন্তু সত্যিটা বড়ই কঠিন। ঠিক আছে, তুই যখন আমাদের এই বাড়িতে অপমান করতে চাস, তাই হবে। আমরা যাব না, আমরা এখানেই থাকবো, তোর চোখের সামনে, যাতে তুই প্রতিদিন আমাদের দেখে তোর ঘৃণা প্রকাশ করতে পারিস। সাগর রে, তুই আজ যে আকাশ ছোঁয়ার সাফল্য পেয়েছিস, তার পেছনে যে কারো অদৃশ্য দোয়া আছে সেটা হয়তো তুই জানিস না। আমরা আজ তোর কাছে পরাজিত, কিন্তু মিথ্যাবাদী নই। সাগরের ঠোঁটের কোণে আবারও সেই রহস্যময় হাসি ফুটে উঠল। সে হাততালি দিয়ে তার বডিগার্ডদের ইশারা করল। সাংবাদিকরা এই অভাবনীয় দৃশ্য দেখে একের পর এক ছবি তুলে যাচ্ছিল। সাগর মনে মনে ভাবছিল, তার প্রতিশোধের প্রথম ধাপ সফল। মিরাজ, অনেক নাটক দেখেছি, আর নয়। সিকিউরিটি ডাকো, এই মুহূর্তে এদের ঘাড় ধরে গেটের বাইরে বের করে দাও। আমার বাড়ি পবিত্রতা নষ্ট হচ্ছে। সাগর, অন্তত আজকের রাতটা আমাদের থাকতে দে বাবা। বাইরে খুব অন্ধকার। এই বয়সে মিনা আর সাইমাকে নিয়ে আমি কোথায় যাব? সেটা বাবার দায়িত্ব কি আমার? 10 বছর আগে আমাকে যখন বের করেছিলেন, তখন কি সূর্য উঠেছিল? তখন কি চারপাশ খুব আলোকিত ছিল? মিরাজ, দাঁড়িয়ে আছো কেন? বের করে এদের। সাগরের নির্দেশে মুহূর্তের মধ্যে 4 জন হৃষ্টপুষ্ট সিকিউরিটি গার্ড এসে আজমল চৌধুরী আর মিনা চৌধুরীর হাত ধরল। সাইমা চৌধুরী চিৎকার করে বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। অত্যন্ত অপমানজনকভাবে তাদের গেটের বাইরে বের করে তালা লাগিয়ে দেওয়া হলো। তারা রাস্তার ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে ধুলোমাখা ব্যাগগুলো হাতে নিয়ে স্তব্ধ হয়ে রইল। আজমল, এখন আমরা কোথায় যাব? আমাদের আত্মীয় স্বজন তো কেউ আমাদের চেনে না, এখন সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। চিন্তা করো না মিনা, ওই যে দূরে একটা বস্তির মতো এলাকা দেখা যাচ্ছে, ওখানে সস্তায় একটা ছোট ঘর পাওয়া যেতে পারে। চলো, অন্তত মাথা গোছার একটা ঠাঁই তো লাগবে। বাবা, তুমি ভেঙে পড়ো না, আমি আছি তো। তোমাদের আমি রাস্তায় থাকতে দেব না। আজ আমাদের এই দশা হয়েছে কারণ আমরা মুখ ফুটে সত্যিটা বলতে পারছি না, কিন্তু আমি লড়বো বাবা, আমি লড়বো। অনেক খোঁজাখুঁজির পর তারা শহরের এক প্রান্তে জরাজীর্ণ একটা ভাঙাচোরা করে ঘর ভাড়া নিল। ঘরের চাল দিয়ে আকাশ দেখা যায়, নোনা ধরা দেয়াল। আজমল চৌধুরী গতরাতের অপমানে অসুস্থ হয়ে পড়লেন। মিনা চৌধুরীও জ্বরে কাঁপছেন। পরদিন সকালে সাইমা একজোড়া ছেঁড়া স্যান্ডেল আর সাধারণ একটা সুতির শাড়ি পরে চাকরির খোঁজে বের হওয়ার সিদ্ধান্ত নিল। মা, আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। বাবার খেয়াল রেখো, আল্লাহর উপর ভরসা রেখো, একটা না একটা ব্যবস্থা হবেই। সাবধানে যাস মা, নিজের পরিচয় লুকানোর চেষ্টা করিস, লোকে জানলে তোকে কাজ দেবে না। সাইমা শহরের একটি বড় কর্পোরেট অফিসে ইন্টারভিউ দিতে গেল। সে জানতো না এটা খান গ্রুপেরই একটি শাখা। যখন সে ইন্টারভিউ রুমের দরজা খুলে ভেতরে ঢুকলো, তার কলিজা যেন শুকিয়ে গেল। সামনে বসে আছে স্বয়ং সাগর খান। সাইমা এক মুহূর্ত দেরি না করে পেছন ফিরে চলে যেতে চাইল। বসুন মিস সাইমা চৌধুরী। ইন্টারভিউ দিতে এসে এভাবে পালিয়ে যাওয়া কি স্মার্টনেসের লক্ষণ? আমি জানতাম না এটা আপনার অফিস। জানলে আমি আসতাম না। আমি আপনার দয়া চাই না। গার্ডস, দরজা আটকে দাও। যতক্ষণ আমি ইন্টারভিউ শেষ না করছি, কেউ যেন বের হতে না পারে। সাগরের ইশারায় 2 জন লোক দরজার সামনে শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। সাইমা রাগে আর অপমানে কাঁপছে, কিন্তু সে শান্ত থাকার চেষ্টা করলো। সাগর তার দিকে একটা ফাইল ছুঁড়ে মারল। তুমি কি মনে করো আমি তোমাকে বিপদে ফেলতে পারবো না?
আমার এক ইশারায় তোমার জীবন ছারকার হতে পারে। বলো, কেন আমি তোমাকে চাকরি দেব? তোমার যোগ্যতা কি? যোগ্যতা কাগজের সার্টিফিকেটে থাকে না মিস্টার সাগর খান, যোগ্যতা থাকে বুদ্ধিতে। আপনি আমাকে বিপদে ফেলার জন্য ফাঁদে ফেলেছেন, তাতে আমি পা দেব না। আপনার অফিসের বার্ষিক টার্নওভার গত মাসে কেন 2% কমেছে তা কি আপনি জানেন? আপনার মার্কেটিং পলিসি ভুল ছিল। তুমি আমার বিজনেস নিয়ে কথা বলছো? সাহস তো কম নয়। আচ্ছা বলো তো, যদি তোমাকে এমন এক সিচুয়েশনে ফেলা হয় যেখানে তোমার পরিবার, সম্মান আর টাকা যে কোনো একটা বেছে নিতে হবে, তুমি কোনটা নেবে? আমি সত্যকে বেছে নেব, কারণ সত্য থাকলে সম্মান আর টাকা দুটোই ফিরে আসে। আপনি আজ নিজেকে খুব শক্তিশালী ভাবছেন, কিন্তু আপনি আসলে একা। আপনার চারপাশে শুধু ভাড়া করা মানুষ, কোনো আপনজন নেই। সাগরের একের পর এক কঠিন আর প্যাঁচালো প্রশ্নের উত্তর সাইমা অত্যন্ত মেধা আর সাহসের সাথে দিল। সাগরের আশেপাশে থাকা উচ্চপদস্থ কর্মকর্তারা সাইমার বুদ্ধিমত্তা দেখে মুগ্ধ হয়ে গেল। সাগর অনেক চেষ্টা করলো তাকে কথায় আটকে দিতে, কিন্তু সাইমা প্রতিবারই যৌক্তিক উত্তর দিয়ে নিজেকে প্রমাণ করলো। ইন্টারেস্টিং, বেশ স্মার্ট তুমি। ঠিক আছে, তোমার সিলেকশন হয়ে গেল। এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার আর বন্ড পেপার, এখানে সাইন করো। মাসে মোটা অঙ্কের বেতন পাবে। তোমার অসুস্থ বাবা মায়ের চিকিৎসার জন্য এটা খুব দরকার, তাই না? আমি আমার যোগ্যতায় চাকরিটা নিচ্ছি, আপনার দয়া নয়। আমি সাইন করছি কারণ আমার পরিবারের জন্য এটা দরকার। সাইমা দ্রুত কাগজে সই করে দিয়ে সেখান থেকে বেরিয়ে এলো। সে মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললো যে অন্তত একটা কাজ জুটেছে। কিন্তু নিচে নেমে যখন সে পুনরায় নিয়োগপত্রটি ভালো করে পড়ল, তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে দেখল সেখানে পরিষ্কারভাবে লেখা আছে যে সে এখন থেকে মিস্টার সাগর খানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা পিএ। হে কি, আমি তো ভেবেছিলাম আমি ম্যানেজমেন্টে জয়েন করেছি। এটা কি হলো? আমি সাগরের পেয়ে, তার মানে আমাকে সারাক্ষণ ওর সামনে থাকতে হবে? ঠিক তখনই সাগরের সহকারী মিরাজ সাইমার পাশে এসে দাঁড়ালো এবং বিদ্রূপের হাসি হাসলো। সাইমা বুঝতে পারল সে অনেক বড় একটা ফাঁদে পা দিয়ে ফেলেছে। অভিনন্দন ম্যাম, কাল সকাল 9টায় বাসের কেবিনে রিপোর্ট করবেন। আর মনে রাখবেন, বন্ডে সই করেছেন। এখন চাকরি ছেড়ে দিলে আপনাকে 50 লাখ টাকা জরিমানা দিতে হবে। তোমাদের বস খুব নিচু মনের মানুষ মিরাজ। সে আমাকে চাকরি দিয়ে সাহায্য করেনি, সে আমাকে বন্দি করেছে। কিন্তু ও জানে না সাইমা চৌধুরী হার মানতে শিখেনি। সাইমা চোখের পানি মুছে বাড়ির দিকে হাঁটা দিল। একদিকে চাকরির চিন্তা, অন্যদিকে সাগরের প্রতিদিনের নির্যাতন সহ্য করার ভয়। কিন্তু তার মনের মধ্যে একটা জেদ চেপে বসল। এই অফিসে থেকেই সে একদিন সাগরের সামনে সব রহস্য ফাঁস করে দেবে। চাকরির প্রথম দিন সাইমা খুব ভোরে উঠে তার বাবা মায়ের জন্য যতটুকু সম্ভব নাস্তা তৈরি করে নিল। ভাঙাচোরা কুড়ে ঘরের এক কোনায় দাঁড়িয়ে আয়নায় নিজেকে একবার দেখে নিয়ে সে একটা দীর্ঘশ্বাস ফেলল। চোখে মুখে ক্লান্তি থাকলেও আজ তার হার মানলে চলবে না। ঠিক সকাল 9টায় সাইমা সাগরের অফিসের বিশাল কেবিনের সামনে গিয়ে দাঁড়ালো এবং বুক দুরু দুরু অবস্থায় দরজায় টোকা দিল। মে আই কাম ইন স্যার? আসতে তো দেরি হলো কেন? 9টা বাজার ঠিক 25 সেকেন্ড বাকি থাকতেই তো তোমার এখানে হাজির থাকার কথা ছিল। দেরি মানেই তোমার ডিসিপ্লিন নেই। আর আমার অফিসের এমন মানুষ চলে না। আমি ঠিক 9টা বাজার আগে এসেছি মিস্টার সাগর খান। আপনার ঘড়ি হয়তো একটু বেশি ফাস্ট চলছে। আর আমি এখানে কাজ করতে এসেছি, আপনার কাছে সময়ের লেকচার শুনতে আসিনি। সাগর নিজের চেয়ার থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে ধীর পায়ে সাইমার একদম কাছে গিয়ে দাঁড়ালো এবং তার চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। সাগরের এই ঠান্ডা চাহনি দেখে সাইমা কিছুটা ঘাবড়ে গেলেও সে নিজের আত্মবিশ্বাস বজায় রাখার চেষ্টা করল। বাহ, গলার জোর তো বেশ বেড়েছে দেখছি। মনে রেখো সাইমা চৌধুরী, তুমি এখানে দয়া ভিক্ষা করতে আসনি ঠিকই, কিন্তু তুমি এখন আমার কেন একজন সাধারণ কর্মচারী। আগামী 1 বছর তুমি আমার হুকুম ছাড়া নিঃশ্বাসও নিতে পারবে না। আমি আপনার কর্মচারী হতে পারি, কিন্তু আপনার কেনা দাসী নই। বন্ড পেপারে পরিষ্কার লেখা আছে আমি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমার কাজ আপনার প্রফেশনাল লাইফ ম্যানেজ করা, আপনার ইগো সহ্য করা নয়। এখন কাজের কথা বলুন, আমার প্রথম দায়িত্ব কি? প্রথম কাজ ঠিক আছে,
এই যে এক গাদা ফাইল দেখছো, এগুলো সব চেক করে আগামী 2 ঘন্টার মধ্যে সামারি তৈরি করো। আর শোনো, আমার 1 কাপ কফি চাই। কফিতে চিনি হবে না, কিন্তু সেটা একদম ফুটন্ত গরম হতে হবে। একটু এদিক সেদিক হলে এই ফাইলগুলো তোমার মাথায় ছুঁড়ে মারবো। সাইমা কোনো তর্কে না গিয়ে ফাইলগুলো হাতে নিল। সে খুব ভালো করেই জানতো সাগর তাকে ইচ্ছে করে মানসিক চাপে ফেলার চেষ্টা করছে। সাইমা কফি নিয়ে আসার পর সাগর কাপে 1 চুমুক দিয়ে মুখ কুঁচকে ফেলল এবং পুরো কফিটা কার্পেটের উপর ঢেলে দিল। ছি, এটা কফি নাকি বিষ? তুমি কি কফি বানানো জানো না? যাও আবার বানিয়ে নিয়ে এসো। আর শোনো, যাওয়ার সময় মেজের এই কফিটা নিজে পরিষ্কার করে দিয়ে যেও। কফিটা একদম ঠিক ছিল। আপনি ইচ্ছে করে এটা মাটিতে ফেলেছেন। আর শোনেন, মেঝে পরিষ্কার করার জন্য এই অফিসে ক্লিনার আছে, সেটা আমার কাজ না। এই অফিসে আমার কথাই শেষ কথা। আমি যদি বলি তুমি মেজে পরিষ্কার করবে, তবে তাই করতে হবে। নইলে ওই 50 লক্ষ টাকার জরিমানার কথা মনে আছে তো? ওই টাকা দেওয়ার ক্ষমতা তো তোমার নেই, তাই না? সাইমা দাঁতে দাঁত চেপে রাগ সামলানোর চেষ্টা করলো। সে টেবিলের ওপর থেকে কিছু টিস্যু নিয়ে নিচু হয়ে মেঝে পরিষ্কার করতে শুরু করলো। সাগর তার টেবিলের ওপর বসে পা নাচাতে নাচাতে সাইমার এই অসহায়ত্ব উপভোগ করছিল। ঠিক তখনই সাগরের ফোনে একটা কল এলো এবং সে ইচ্ছে করে লাউড স্পিকার অন করলো। ওপাশ থেকে মিনা চৌধুরীর ডুকরে কান্নার শব্দ ভেসে এলো। সাইমা মা, তোর বাবা খুব অসুস্থ হয়ে পড়েছে। সে তো নিঃশ্বাস নিতে পারছে না রে। আমাদের কাছে তো কোনো টাকাও নেই যে ডাক্তার ডাকবো। আমি এখন কি করব মা? মা, বাবাকে বলে শক্ত থাকতে। আমি আসছি, আমি এক্ষুনি আসছি। সাইমা পাগলের মতো দরজার দিকে দৌড়ে যেতে চাইল, কিন্তু সাগর তার পথ আটকে দাঁড়ালো। সাগরের মুখে এক নিষ্ঠুর হাসি খেলা করছিল। কোথায় যাচ্ছ? অফিস টাইম তো এখনো শেষ হয়নি। আর 2 ঘন্টা আগে ফাইলের কাজ শেষ না করে তুমি 1 পাও নড়তে পারবে না। আপনি কি মানুষ নাকি জানোয়ার? দেখছেন আমার বাবা মরতে বসেছে, আমাকে যেতে দিন। আমি কাজ পরে করে দেব, আপনার হাতে ধরছি। আমি নিজ হাতে শিখেছি আপনাদের কাছ থেকে। 10 বছর আগে আমি যখন না খেয়ে রাস্তায় পড়েছিলাম, তখন আপনাদের মায়া কোথায় ছিল? তুমি যদি আমার পায়ের কাছে বসে ক্ষমা চাও আর স্বীকার করো যে তোমরা আমার সাথে অন্যায় করেছিলে, তবে আমি তোমার বাবার চিকিৎসার ব্যবস্থা করতে পারি। আপনি আজ নিজের শক্তি বড়াই করছেন সাগর খান। আপনাকে বাড়ি থেকে কেন বের করা হয়েছিল সেই সত্যিটা যদি জানতেন, তবে আজ এই কথাটা বলতে পারতেন না। আমি আপনার কাছে মাথা নত করব না। আমি নিজের যোগ্যতায় বাবাকে বাঁচাবো। সাইমা সাগরের পাশ কাটিয়ে ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। সাগর পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার চোখে এক মুহূর্তের জন্য অপরাধবোধ দেখা দিলেও সে দ্রুত নিজেকে সামলে নিল। মিরাজ রুমে ঢুকে দেখল সাগর জানালার দিকে তাকিয়ে গভীর চিন্তায় মগ্ন। বস, সাইমা ম্যাম তো চলে গেলেন। আপনি কি সত্যি ওনাকে এই বিপদে একলা ছেড়ে দিবেন? আজমল চৌধুরী কিন্তু সত্যিই খুব অসুস্থ। আমি জানি মিরাজ, তুমি লোক পাঠিয়ে দেখো ওরা কোন হাসপাতালে যাচ্ছে। গোপনে হাসপাতালে সব বিল পে করে দিও, কিন্তু খবরদার কেউ যেন জানতে না পারে যে আমি টাকা দিয়েছি। আমি চাই না ও মনে করুক আমি দুর্বল হয়ে গেছি। কিন্তু বস, সাইমা ম্যাম যে রহস্যের কথা বলছিলেন, সেটা যদি সত্যি হয়, যদি সত্যি তারা আপনাকে বাঁচানোর জন্য এই বাড়ি ছাড়া করেছিল, সেই রহস্যের জট আমি নিজেই খুলব মিরাজ। তার আগে পর্যন্ত ওদের এই কষ্টটুকু আমার পাওনাই মনে করব। সাইমা যখন হাসপাতালের করিডোরে পাগল প্রায় হয়ে ঘুরছিল, তখন একজন নার্স এসে জানালো তার বাবার চিকিৎসা শুরু হয়ে গেছে এবং এক অজ্ঞাত ব্যক্তি সব টাকা জমা দিয়ে দিয়েছে। সাইমা অবাক হয়ে ভাবল, এই দুর্দিনে কে তাদের সাহায্য করতে পারে। দিন যত যাচ্ছে সাগরের প্রতিশোধ নেওয়ার নেশা যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। অফিসের প্রতিটি মুহূর্ত সে সাইমাকে তুচ্ছতাচ্ছিল্য করার নতুন নতুন উপায় খোঁজে। সাইমা মুখ বুজে সব সহ্য করে যাচ্ছে, কারণ তার অসুস্থ বাবা মায়ের ওষুধের খরচ এখন এই চাকরির ওপরেই নির্ভরশীল। একদিন সকালে সাইমা অফিসে ঢুকতে দেখল তার ডেস্কে প্রচুর ধুলোবালি পড়ে আছে, যা আগে কখনো হতো না। কি হলো শ্যামা চৌধুরী, নিজের ডেস্কের সামনে ওভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? আমার পিয়ের কাজ শুধু ফাইল সামলানো নয়,
আমার চারপাশ পরিষ্কার রাখো তার দায়িত্ব। এই ডেস্কটা 5 মিনিটের মধ্যে ঝকঝকে পরিষ্কার করো। এটা পিয়নের কাজ, আমার নয়। আপনি কি আমাকে ছোট করার জন্য প্রতিদিন এভাবে নতুন নতুন নাটক সাজাবেন? এতে আপনার কি লাভ হচ্ছে? আমি নাটক করি না সাইমা, আমি শুধু তোমাকে তোমার আসল জায়গাটা মনে করিয়ে দিই। তুমি না কাল ইন্টারভিউতে বলেছিলে যে তুমি খুব স্মার্ট আর শিক্ষিত, তবে এইটুকু কাজ করতে তোমার এত ইগো আছে কেন? মনে রেখো, তোমার বাবার চিকিৎসার বিল কিন্তু আমার দেওয়া এই বেতন থেকেই মেটাতে হয়। সাইমার চোখ ফেটে জল এলো, কিন্তু সে সাগরের সামনে কাঁদতে চাইল না। সে বাধ্য হয়ে নিজের ওড়না দিয়ে ডেস্কটা মুছতে শুরু করলো। সাগর তার টেবিলের ওপর রাখা কফির মগটা ইচ্ছে করে উল্টে দিল সাইমার হাতে থাকা কিছু দরকারি ফাইলের ওপর। ওহ সরি, হাত থেকে হুট করে ফসকে গেল। এখন এই গুরুত্বপূর্ণ ফাইলগুলো ভিজে একদম নষ্ট হয়ে গেল। তোমাকে এগুলো আজই নতুন করে কপি করতে হবে। আজ সারা রাত অফিসে থাকতে হবে তোমাকে। কাজ শেষ না করে বাড়ি যাওয়ার কথা কল্পনাও করবে না। আপনি আসলে একটা আস্ত জানোয়ার। আপনি কি দেখতে পাচ্ছেন না আমি একজন মানুষ? সারা রাত আমি এখানে পড়ে থাকলে আমার অসুস্থ বাবা মাকে দেখার কে আছে? তাদের যদি কিছু হয়ে যায় তবে সেই দায় কি আপনি নেবেন? সেটা আমার দেখার বিষয় নয়। তুমি যখন বন্ডে সাইন করেছিলে তখন তোমার পরিবারকে আমার কাছে এক প্রকার বন্ধক দিয়েছিলে। এখন চিৎকার বন্ধ করো আর কাজ শুরু করো। সাগরের এই মানসিক নির্যাতন অফিসের সবার সামনেই চলছিল। অফিসের অন্য কর্মচারীরা সাইমার জন্য মনে মনে কষ্ট পেলেও সাগরের রাগের ভয়ে কেউ মুখ খোলার সাহস পাচ্ছিল না। দুপুর গড়িয়ে বিকেল হলো, কিন্তু সাইমাকে লাঞ্চ করার জন্য একটুও সময় দিল না সাগর। একের পর এক মিটিংয়ের নোট, কফি বানানোর হুকুম দিয়েই যাচ্ছিল সে। সাইমা, আমার যতই মনে হয় একটু কাদা লেগেছে। আমার কি এই কাদা নিয়ে পুরো অফিস ঘুরে কার্পেট নষ্ট করা উচিত, নাকি তুমি এটা এখনই পরিষ্কার করে দেবে? সাগর ভাইয়া, আপনি যে ঘৃণাটা আমার উপর উগড়ে দিচ্ছেন, সেই ঘৃণাটা একদিন আপনার নিজেকে পুড়িয়ে ছাই করে দেবে। আপনি ভাবছেন আপনি জিতেছেন? না, আপনি আসলে প্রতিটা মুহূর্তে হারছেন। আপনি নিজের ভিতরে থাকা মানুষটাকে মেরে ফেলছেন। খবরদার, আমাকে ওই নামে ডাকবে না। এই মুখে বাইয়া রাখতে তোমার একটু লজ্জা লাগে না? 10 বছর আগে যখন মিথ্যে চুরির অপবাদ দিয়ে আমাকে জেল কাটানোর ব্যবস্থা করেছিলে, তখন আমি ভাইয়া ছিলাম না? আজ আমি নিষ্ঠুর হয়েছি শুধু তোমাদেরই কারণে। সাগর আগে সাইমার হাতটা শক্ত করে ধরে নিজের একদম কাছে টেনে নিল। সাইমা সাগরের চোখের গভীরে এক তীব্র দহন দেখতে পেল। সে চাহনিটা যতটা না রাগের ছিল, তার চেয়েও বেশি যন্ত্রণার ছিল। সাইমা বুঝতে পারল সাগর তাকে কষ্ট দিচ্ছে ঠিকই, কিন্তু আড়ালে সে নিজেও কোনো এক অজানা আগুনে পুড়ছে। ঠিক তখনই সাগরের সহকারী মিরাজ হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো। বস, একটা জরুরি খবর আছে। আজমল চৌধুরীর পুরনো বাড়ির দলিল নিয়ে যে আইনি ঝামেলা ছিল, সেটা আরও জটিল হয়ে গেছে। কে যেন কিছু পুরনো পেপার সাবমিট করেছে, যাতে প্রমাণ হয় যে এই বাড়ির মালিকানা হস্তান্তরের সময় কোনো বড় ধরনের জালিয়াতি হয়েছিল। জালিয়াতি? কার সাহস এত বড় যে আমার প্রপার্টিতে হাত দেয়? মিরাজ, এখনই খোঁজ বের করো। কে সেই লোক যে পর্দার আড়ালে খেলছে? হয়তো সেই লোকটা সামনে আসছে যে 10 বছর আগে আপনাকে বাড়ি থেকে বের করার মূল কারিগর ছিল। আমি তো আগেই বলেছি সাগর, আমরা শুধু পরিস্থিতির শিকার ছিলাম। আসল শয়তান তো এখনো ধরাছোঁয়ার বাইরে হাসছে। সাগরের কপাল কুঁচকে গেল। সে বুঝতে পারল না সাইমা কি তাকে কেবল ভয় দেখাচ্ছে, নাকি কোনো গোপন সত্যের দিকে ইশারা করছে। সাগর আবার তার সেই কঠোর ভাব ফিরিয়ে এনে সাইমাকে দরজার দিকে ইশারা করলো। তোমার এই রহস্যময় কথা বন্ধ করো, যাও আমার ডিনারের অর্ডার দাও। আর হ্যাঁ, আজ রাতে তুমি অফিসে থাকছো, তোমার জন্য বাইরের সোফাটে বরাদ্দ থাকলো। সাইমা মুখ বুজে ঘর থেকে বেরিয়ে গেল। সাগর জানালার পাশে দাঁড়িয়ে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে রইল। তার মনে হতে লাগলো প্রতিশোধের এই খেলায় সে যত সামনের দিকে এগুচ্ছে, রহস্যর জটগুলো যেন ততই জটিল হয়ে তাকে ঘিরে ধরছে। রাত তখন গভীর। পুরো অফিস বিল্ডিং নিস্তব্ধ হয়ে গেছে। শুধু সাগরের কেবিনের বাইরের ছোট জিরো পাওয়ারের বাতিটা জ্বলছে। সাইমা ক্লান্ত শরীরে সোফায় বসে ফাইলগুলো চেক করছিল।
সারাদিন না খেয়ে থাকার কারণে তার শরীরটা বারবার টলে উঠছিল, কিন্তু কাজের চাপে সে চোখ বোঝার সাহস পাচ্ছিল না। হঠাৎ অফিসের পেছনের অন্ধকার করিডোর দিয়ে একটা ছায়া খুব দ্রুত চলে যেতে দেখল সাইমা। সে চমকে উঠে দাঁড়িয়ে পড়ল। কে ওখানে? কে ঘুরছে এই মাঝরাতে? মীরা সাহেব কি আপনি? ওপাশ থেকে কোনো উত্তর এলো না। সাইমা ভয়ে ভয়ে পা টিপে টিপে করিডোরের দিকে এগুতে থাকলো। সে দেখল সাগরের কেবিনের দরজাটা হালকা খোলা রাখা হয়েছে। ভেতর থেকে ড্রয়ার খোলার একটা ঘস ঘস শব্দ আসছে। সাইমা ভাবল সাগর হয়তো ভেতরে কাজ করছে, কিন্তু ভেতরে উকি দিতে তার কলিজা যেন শুকিয়ে গেল। সে দেখল কালো মুখোশ পরা একজন লোক সাগরের পার্সোনাল লকারের ফাইল ঘাটছে। চোর! চোর! কে আপনি? সিকিউরিটি, তাড়াতাড়ি আসুন, এখানে চোর ঢুকেছে। সাইমার চিৎকার শুনে মুখোশধারী লোকটি ঘাবড়ে গেল। সে এক ঝটকায় সাইমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল এবং খোলা জানালা দিয়ে পাইপ দিয়ে নিচে নেমে গেল। সেই ধাক্কায় সাইমা নিয়ন্ত্রণ হারিয়ে পাশের টেবিলের ধারালো কোনায় গিয়ে আছাড় খেল। তার মাথা ফেটে রক্ত পড়তে শুরু করলো। ঠিক তখনই শব্দ শুনে পাশের রেস্টরুম থেকে সাগর দৌড়ে এলো। সাইমাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে সাগর এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সাইমা, কি হয়েছে তোমার? এই রক্ত কোথা থেকে এলো? মিরাজ, সিকিউরিটি, কোথায় তোরা সব? জলদি আয়। সাগর, লকার, কেউ একজন আপনার আলমারি থেকে ফাইল চুরি করতে এসেছিল। আমি তাকে আটকানোর চেষ্টা করেছি। এই দেখুন, জানলাটা খোলা। চুপ করো, একদম কথা বলবে না। আগে তোমার কথাটা দেখতে দাও। ফাইল চুরি হলে হোক, তুমি কেন ওই জানোয়ারটার সামনে যেতে গেলে? তুমি কি পাগল হয়ে গেছো? নিজের জীবনে কোনো দাম নেই তোমার কাছে? সাগর সাইমার কোনো কথা শুনল না। সে নিজের পকেট থেকে দামি রুমাল বের করে সাইমার কপাল চেপে ধরল। সাগরের চোখে মুখে এখন আর সেই পুরনো ঘৃণা বা জেদ নেই, সেখানে কেবল প্রিয়জনকে হারানোর এক তীব্র আতঙ্ক। সাইমা ঝাপসা চোখে সাগরের মুখের দিকে তাকিয়ে রইল। যে মানুষটা সারাদিন তাকে অপমান করেছে, সেই এখন তাকে পরম মমতায় আগলে ধরেছে। আপনি তো চেয়েছিলেন আমি কষ্ট পাই, আমি যেন চোখের জল ফেলি। এখন আমার রক্ত দেখে আপনার হাত কাঁপছে কেন সাগর? আপনার লকারে একটা পুরনো হলুদ খাম ছিল, লোকটা ওটাই খুঁজছিল। ওরা তো সে 10 বছর আগের পুরনো দলের খাম, কিন্তু ওটা যে আমার এই অফিসের লকারে আছে তা তো বাইরের কারো জানার কথা নয়। মিরাজ, ভেতরে আয় জলদি। সাগরের সহকারী মিরাজ একদল সিকিউরিটি নিয়ে রুমে ঢুকলো। তারা চারপাশে তল্লাশি করলো, কিন্তু চোর তখন অনেক দূরে। মিরাজ লকারটা পরিষ্কার করে সাগরের দিকে তাকালো। বস, চোর ফাইলটা নিতে পারেনি। সাইমা ম্যাম ঠিক সময় চিৎকার করেছেন বলে সে ভয় পেয়ে পালিয়েছে। কিন্তু বস, এই খামের ভেতরে যা আছে তা যদি জানাজানি হয় তবে তো আপনার আর আপনার পরিবারের অনেক বড় বিপদ হতে পারে। বিপদ আমার হবে না মিরাজ, বিপদ হবে তার, যে 10 বছর ধরে আমাদের জীবন নিয়ে পুতুল খেলা খেলছে। সাইমা, তুমি কি ওই লোকটাকে চিনতে পেরেছো? কোনো চিহ্ন কি চোখে পড়েছে? লোকটার মুখ ঢাকা ছিল, কিন্তু যখন সে আমাকে ধাক্কা দিল তখন তার কবজিতে একটা বিশেষ উল্কি চোখে পড়েছে, ঠিক সাপের মতো প্যাঁচানো একটা চিহ্ন। সাগর, আমার বাবা একবার বলেছিল আমাদের পরিবার কার কাছে যেন জিম্মি হয়ে আছে। হয়তো এই সেই লোক যে আমাদের সবাইকে শেষ করতে চায়। তুমি আর একটা শব্দ বলবে না, তোমার শরীর কাঁপছে, জ্বর আসছে মনে হয়। মিরাজ, গাড়ি বের করো, এক্ষুনি শহরের সেরা হাসপাতালে নিয়ে যেতে হবে। না সাগর, আমি হাসপাতালে যাব না, আমাকে দয়া করে বাড়িতে নিয়ে আসুন। আমার অসুস্থ বাবা মা আমাকে না দেখলে চিন্তায় হার্ট অ্যাটাক করবে। আমাকে ওখানেই নিয়ে চলুন। আমার কথার উপর আর কোনো কথা বলবে না সাইমা, তুমি এখন আমার বিয়ে, তোমার দায়িত্ব এখন সম্পূর্ণ আমার। মিরাজ, ওকে কুলে তুলে গাড়িতে তোলো। সাগর নিজেই সাইমাকে পাজাকোলা করে তুলে নিয়ে লিফটের দিকে এগুতে লাগলো। সাইমা সাগরের বুকের ধুকপুকানি শুনতে পাচ্ছিল। তার মনে হতে লাগলো সাগরের পাষাণ হৃদয়ের ভিতরে সেই পুরনো আবেগপ্রবণ সাগর এখনো কোথাও বেঁচে আছে। গাড়িতে যাওয়ার পথে সাইমা জ্বরের ঘোরে বিড়বিড় করতে শুরু করলো। সাগর, বিশ্বাস করো, আমরা তোমাকে অনেক ভালোবাসতাম। তোমাকে বাড়ি থেকে বের না করলে তারা তোমাকে জ্যান্ত পুড়িয়ে মারত। আমরা খুব উপায়হীন ছিলাম না সাগর, বিশ্বাস করো। সেই উপায়টা কী ছিল সাইমা? কেন তোমরা আমাকে একটা বার বলে না? কেন আমাকে ঘৃণা করার সুযোগ দিলে? আমি তো তোমাদের জন্য জীবন দিতে পারতাম। সাগর জানালার বাইরে অন্ধকার শহরের দিকে তাকিয়ে রইল।
তার চোখে এখন রহস্যের ঘন কুয়াশা। সে বুঝতে পারছে আজমল চৌধুরী আর মিনা চৌধুরী যে বিপদের কথা বলেছিলেন তা কেবল অজুহাত ছিল না, এর পেছনে অনেক বড় কোনো অন্ধকার শক্তি লুকিয়ে আছে। সাইমার রক্তাক্ত কপাল আর তার আধো বোঝা চোখের পানি সাগরের প্রতিহিংসার আগুনকে আজ এক নিমেষে নিভিয়ে দিল। মিরাজ, আজমল খালুর সেই পুরনো ফাইলগুলো আজ রাতের মধ্যেই আমার পড়ার টেবিলে চাই। আমি দেখতে চাই সেই রাতে আসলে কি নাটক হয়েছিল যার মাসুল আমাকে 10 বছর ধরে দিতে হচ্ছে। সাইমাকে হাসপাতালে ভর্তি করিয়ে সাগর মাঝরাতে অফিসে ফিরে এসেছে। তার চোখে ঘুম নেই, বরং এক অস্থির হিংস্রতা আর চিন্তার ছাপ খেলা করছে। অফিসের চারপাশটা এখন থমথমে। পুলিশ এসে তল্লাশি চালিয়ে গেছে, কিন্তু দক্ষ কোনো পেশাদার চোর যে কোনো ক্লু রেখে যায় না সেটা সাগর ভালো করেই জানে। সে তার বিশাল কেবিনের মাঝখানে দাঁড়িয়ে জানালার বাইরে অন্ধকার শহরের দিকে তাকিয়ে আছে। তার হাতে সেই পুরনো হলুদ খামটা যেটা ওই মুখোশধারী লোকটা নিতে চেয়েছিল। মিরাজ, আমার এই এত বিশাল সাম্রাজ্য, এই টাকা, এই ক্ষমতা, সবই কি তবে তাসের ঘর? আমার নাকের ডগা দিয়ে একজন চোর আমার পিয়ের উপর হামলা করে গেল, আর তোমরা কেউ একটা শব্দ টের পেলে না? আমার সিকিউরিটি সিস্টেম কি খেলনা? বস, আমাদের মেইন সার্ভার আর সিকিউরিটি সিস্টেম এক মুহূর্তের জন্য হ্যাক করা হয়েছিল। এটা কোনো সাধারণ চোরের কাজ নয়, এর পেছনে অনেক বড় কোনো মাথা আছে। যে লোকটা ভেতরে ঢুকেছিল সে জানতো ঠিক কোথায় আপনার ব্যক্তিগত লকার আর গোপন ফাইলগুলো থাকে। অফিসের ভেতর থেকে কেউ তাকে গাইড না করলে এটা অসম্ভব। অফিসের ভিতর হোক বা বাইরে, যে স্পর্ধা দেখেছে তাকে আমি মাটির নিচ থেকে হলেও খুঁজে বের করব। সায়মা জ্বরের ঘুরে বলেছিল তাদের পরিবার নাকি কারো কাছে জিম্মি ছিল, কিন্তু কার কাছে? আজমল চৌধুরী একসময় এই শহরের সবচেয়ে প্রভাবশালী মানুষ ছিলেন, তাকে ভয় দেখানোর ক্ষমতা এই শহরে কারো থাকতে পারে? ঠিক সেই মুহূর্তে সাগরের টেবিলের উপর রাখা ল্যান্ডফোনটা তীক্ষ্ণ শব্দে বেজে উঠল। এই নম্বরটা সাগরের একান্ত ব্যক্তিগত, যা বাইরের খুব কম মানুষ জানে। সাগর কিছুটা বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে যান্ত্রিক গলায় এক বিকৃত হাসি শোনা গেল। অভিনন্দন সাগর খান, বাড়ি তো দখল করলে, কিন্তু বাড়ির ভেতরের কঙ্কালগুলো সামলাতে পারবে তো? সাইমা মেয়েটা মাঝখানে ঢুকে নিজের বিপদটা বাড়িয়ে ফেললো। পরেরবার কিন্তু কপাল ফাটবে না সাগর, একদম বুকের মাঝখানটা এফুরোফুর হয়ে যাবে। ইফতেখার, তুই সামনে এসে কথা বলার সাহস নেই বলে ঈদের মতো গর্তে লুকিয়ে ভয় দেখাচ্ছিস? মনে রাখিস, আমি সাগর খান। আমি যখন শিকার করি তখন পালানোর সব পথ আগেই বন্ধ করি। তোর এই স্পর্ধার শেষ দেখে ছাড়বো আমি। শিকার তুমি করছো না সাগর, শিকার আমি করছি। 10 বছর আগে আমি রাস্তা পরিষ্কার করে দিয়েছিলাম যাতে তুমি আজ এই জায়গায় দাঁড়াতে পারো। আজ যখন বড় হয়েছো তখন সেই ঋণের সুদ তো মেটাতে হবে বন্ধু। গোলক ধাঁধায় হারিয়ে যেও না, খেলা তো মাত্র শুরু। ওপাশ থেকে লাইনটা কেটে গেল। সাগরের কপালে চিন্তার গভীর ভাঁজ পড়ল। মিরাজ আর সাগরের লিগ্যাল অ্যাডভাইজার উকিল রহমান সাহেব সেখানে উপস্থিত ছিলেন। তারা সবাই যেন এক অদৃশ্য গোলকধাঁধায় আটকে গেছেন। চারিদিকে এত তাণ্ডব, আর এই নোংরা খেলাটা কে খেলেছে, কেন খেলছে, তার কিছুই পরিষ্কার হচ্ছে না। স্যার, এই ইফতেখার নামের লোকটার ভাষা তো খুব রহস্যময়। তার মানে কি আপনার এই বড় হওয়ার পিছনে অন্য কারো হাত আছে? 10 বছর আগে আপনাকে বাড়ি থেকে বের করা কি কোনো বড় ষড়যন্ত্রের ছোট্ট একটা অংশ ছিল? মিরাজ, আজমল চৌধুরী আর মিনা চৌধুরীর বর্তমান অবস্থার উপর নজরদারি আরও বাড়াও। তারা এখন যেখানে আছে সেখানে তাদের সাথে কেউ যোগাযোগ করছে কিনা আমার প্রতি মুহূর্তে আপডেট চাই। আর ওই সাপের উল্কিওয়ালা লোকটাকে খুঁজে বের করো। আমি বুঝতে পারছি না আজমল চৌধুরী কেন সব কিছু হারিয়েও এখন আসল সত্যটা চেপে রাখছেন। বস, আজমল চৌধুরী হাসপাতালে গিয়ে সাইমা ম্যামের বিছানার পাশে বসে পাথর হয়ে আছেন, কিন্তু মিনা চৌধুরীকে কিছুক্ষণ আগে একটা বোরখা পরে হাসপাতাল থেকে বের হতে দেখা গেছে। আমাদের লোক তাকে ফলো করছে। মিনা খালা এই মাঝাতে লুকিয়ে কোথায় যাচ্ছেন? মিরাজ, এখনই গাড়ি বের করো। এই গোলক দাদার জট আমাকে খুলতে হবে। চারদিকে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু এই অন্ধকারে কেউ একজন আমাদের নিয়ে নিষ্ঠুর খেলছে। আমি সেই আসল খেলোয়াড়কে দেখতে চাই।
সাগর দ্রুত অফিস থেকে বেরিয়ে গেল। তার চোখে মুখে এখন এক অদ্ভুত জেদ। সে বুঝতে পারছে সাইমার প্রতি তার প্রতিশোধ নেওয়ার জেদ বা তাকে কষ্ট দেওয়ার চেয়েও বড় কোনো অন্ধকার তাদের সবার মাথার উপর ঘুরছে। আজমল চৌধুরী আর মিনা চৌধুরী যে পরিস্থিতির কথা বলছিলেন তা হয়তো সাইমার বলা সেই জিনমি হওয়ার সাথে যুক্ত। যদি সত্যি প্রমাণিত হয় যে তোমরা আমাকে বাঁচানোর জন্য সেদিন সব অপমান সহ্য করে আমাকে বের করে দিয়েছিলে, তবে আমি হয়তো নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। কিন্তু যদি এটা নতুন কোনো চাল হয়, তবে আজমল চৌধুরী, আপনি আমার হাত থেকে রেহাই পাবেন না। সাগরের গাড়ি তীব্র গতিতে মিনা চৌধুরীর পিছু নিল। শহরটা যেন আজ আরও বেশি রহস্যময় হয়ে উঠেছে। রাস্তার মনে মনে ছায়াগুলো যেন সাগরকে বিদ্রুপ করছে। এক সময়ের অবহেলিত ছেলেটি আজ সব পেয়েও এক অজানা আশঙ্কায় অস্থির হয়ে উঠেছে। রাত তখন অনেক। মিনা চৌধুরী হাসপাতাল থেকে বেরিয়ে চারপাশটা একবার ভালো করে দেখে নিলেন। তিনি একটা কালো বোরকা পরেছেন, যেন কেউ তাকে চিনতে না পারে। তার নিজের কোনো গাড়ি নেই, তাই তিনি অনেকটা পথ হেঁটে গিয়ে একটা রিক্সা নিলেন। সাগর তার দামি গাড়িটা দূরে রেখে একটা সাধারণ মোটরসাইকেল নিয়ে মিনা চৌধুরীর পিছু নিল। সে দেখতে চায় মিনা চৌধুরী এই মাঝরাতে কোথায় যাচ্ছেন। মিনা চৌধুরী শহরের এক কোনায় পুরনো আর নোংরা একটা গলির ভিতর দিয়ে একটা ভাঙাচোরা গুদামের সামনে থামলেন। মিনা খালা, এই মাঝরাতে পায়ে হেঁটে আর রিক্সা বদলে এখানে কেন এলেন? এই আস্তাখুরের মতো জায়গায় কার সাথে দেখা করতে এসেছিলেন উনি? সাগর দেয়ালের আড়ালে লুকিয়ে দেখল মিনা চৌধুরী গুদামের একটা মরচে ধরা লোহার দরজা টেনে ভেতরে ঢুকলেন। সাগরের বুকের ভেতরটা তখন ধকধক করছিল। সে খুব সাবধানে গুদামের একটা ভাঙা জানালার পাশে গিয়ে দাঁড়ালো। ভেতরে একটা মোমবাতি জ্বলছে। সে হালকা আলোয় সাগর যা দেখল তা দেখে তার পায়ের তলার মাটি এক মুহূর্তে সরে গেল। সে দেখল ভেতরে একটা কাঠের চৌকিতে একজন অসুস্থ বৃদ্ধ মানুষ শুয়ে আছেন, যার পাশে হুইল চেয়ারে একজন বৃদ্ধা বসে আছেন। তোমরা কি জেগে আছো? আজ অনেক দিন পর হাসতে পারলাম। সাইমার বাবা চিকিৎসার খরচ জোগাতে গিয়ে খুব ঝামেলায় পড়েছিলাম। সাগর ফিরে এসেছে। সে আমাদের বাড়িটা কিনে নিয়ে আমাদের সবাইকে বের করে দিয়েছে। মিনা চৌধুরীর কথা শুনে সাগরের চোখের মনে স্থির হয়ে গেল। ভেতরে বসা ওই মানুষগুলিকে চিনে নিতে তার এক সেকেন্ডও সময় লাগলো না। 10 বছর আগে যে বাবা মায়ের মৃত্যুর খবর শুনে সে কবরে মাটি দিয়েছিল, তারা আজ তার চোখের সামনে জ্যান্ত বসে আছেন। মিনা, সাগর ফিরে এসেছে বলছো? ও কি এখনো আমাদের উপর খুব রেগে আছে? ও কি জানে না কেন আমরা আমাদের নিজেদের মৃত্যু নাটক সাজিয়েছিলাম? ওই শয়তান ইফতেখার কি এখনো সাগরের উপর নজর রাখছে? হ্যাঁ দোলা ভাই, ইফতেখার এখনও সাগরের পেছনে লেগে আছে। 10 বছর আগে সাগরকে যখন ওই বাড়িতে চোর সাজিয়ে আমি আর আজমল বের করে দিয়েছিলাম, তখন আপনারা সেখানে ছিলেন না। আমরা সাগরকে মিথ্যে অপবাদ দিয়ে সরিয়ে দিয়েছিলাম শুধু ওর জীবন বাঁচাতে। ইফতেখার যেন ভাবে সাগরের আপন বলতে কেউ নেই, তাই সে ওকে মেরে ফেলার চিন্তা বাদ দিয়ে ওর সম্পত্তি দখলে নেশায় পড়েছিল। আমার ছেলেটা 10 বছর ধরে আমাদের মরা ভেবে কত কষ্ট পেয়েছে মিনা। আমরা যদি সেদিন ওকে বাড়ি থেকে বের না করতাম, তবে ইফতেখার ওকে সেই রাতেই উড়িয়ে মারত। আমাদের ওপর তো ওই লোকটা শর্তই দিয়েছিল যেন সাগরকে একদম একা করে দিতে হবে। সাগরের চোখ দিয়ে তখন ঝরঝর করে জল পড়ছিল। সে দেয়ালের আড়ালে দাঁড়িয়ে মিনা খালার সব কথা শুনছিল। সে বুঝতে পারল 10 বছর আগে যখন তাকে বাড়ি থেকে বের করা হয়েছিল, তার বাবা মা তখন সেখানে ছিলেন না বলে সে জানতে পারেননি তারা বেঁচে আছেন। মিনা খালা আর আজমল খালু নিজেদের খারাপ বানিয়ে সাগরকে দূরে পাঠিয়েছিলেন শুধু তাকে বাঁচানোর জন্য। সাগর আর নিজেকে ধরে রাখতে পারল না। সে লাথি দিয়ে দরজাটা খুলে ভেতরে ঢুকলো। বাবা, মা, তোমরা বেঁচে আছো? তোমরা সত্যি আমার চোখের সামনে বেঁচে আছো? সাগরের হঠাৎ আসায় মিনা চৌধুরী ভয়ে পিছিয়ে গেলেন। আরশাদ খান আর সুরাইয়া বেগম অবিশ্বাসের চোখে তাদের ছেলের দিকে তাকিয়ে রইলেন। সাগর পাগলের মতো দৌড়ে গিয়ে তার মায়ের পায়ের কাছে লুটিয়ে পড়ল এবং ছোট বাচ্চার মতো হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আমাকে মাফ করে দাও মা, আমি তোমাদের সবাইকে ভুল বুঝেছিলাম। আমি মিনা খালা আর আজমল খালুকে কত অপমান করেছি, আমাকে কত কষ্ট দিয়েছি। আমি ভেবেছিলাম তারা আমার শত্রু, কিন্তু তারা তো আমার জীবন বাঁচিয়েছে। দাও বাবা সাগর,
তোকে বাঁচানোর জন্য আমরা নিজেদের লুকিয়ে ফেলেছিলাম। আমরা চেয়েছিলাম তুই নিজের পায়ে দাঁড়া, যাতে একদিন তুই এই ইফতেখারের মুখোমুখি হতে পারিস। আজ তুই সফল হয়েছিস বাবা। সাগর, আমি জানতাম তুই একদিন ঠিক ফিরে আসবি, কিন্তু এখন কান্নাকাটি করার সময় নয়। ইফতেখার যদি জানে যে তোর বাবা মা বেঁচে আছে, তবে সে আবার হামলা করবে। সাইমা হাসপাতালে একা, ওর উপর যে কোনো সময় হামলা হতে পারে। আজ থেকে আর কেউ আমাদের ক্ষতি করতে পারবে না মিনা খালা। আমি ফিরে এসেছি। যে ইফতেখার 10 বছর ধরে আমাদের জীবন নিয়ে খেলা করেছে, আজ তার শেষ দিন। মিরাজ, ভিতরে এসো। সাগরেরটাকে মিরাজ তার বডিগার্ডদের নিয়ে ভেতরে ঢুকলো। সাগরের চোখে এখন আর কোনো রাগ নেই, আছে শুধু নিজের পরিবারকে বাঁচানোর জেদ। গোলক ধাঁধার সব জট আজ তার সামনে খুলে গেছে। মিরাজ, বাবা মাকে এখনই আমার সবচেয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাও। আর মিনা খালা, চলুন হাসপাতালে যাই। আজমল খালুর কাছে আমাকে পা ধরে মাপ চাইতে হবে। আর সায়মা, ওকে আজ সব সত্যি আমাকে বলতেই হবে। সাগরের বুকের ভেতরটা তখন তোলপাড় করছিল। এক অদ্ভুত আনন্দ আর অপরাধবোধ তাকে ঘিরে ধরেছে। তার বাবা মা জীবিত আছেন, এই খবরটা যেমন তাকে খুশিতে পাগল করে দিচ্ছিল, তেমনি মিনা খালা আর আজমল খালুর উপর করা গত কয়েকদিনের অন্যায়ের জন্য তার নিজের উপর ঘৃণা হচ্ছিল। সে দ্রুত মিনা খালাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দিল। গাড়ির সিটে বসে সে শুধু সাইমার মুখটা ভাবছিল। যে মেয়েটাকে সে সবচেয়ে বেশি অপমান করেছে, সে মেয়েটাই সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করেছে। মিরাজ, গাড়িটা আরও জোরে চালাও। আমার কেন জানি খুব অস্থির লাগছে। মনে হচ্ছে কোনো একটা বড় বিপদ ঘটতে যাচ্ছে। মিনা খালা, আপনি একদম চিন্তা করবেন না। আমি আজমল খালু আর সাইমার আর কোনো ক্ষতি হতে দেব না। আমি কাল সকালে আপনাদের সবাইকে আমাদের নিজেদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। তুই শান্ত হ বাবা সাগর। সাইমা অনেক শক্ত মনের মেয়ে। ও তোর সব অপমান মুখ বুজে সহ্য করেছে, কারণ ও তোকে মনে মনে অনেক পছন্দ করত আর সম্মান করত। কিন্তু আমার ভয় হচ্ছে ওই ইফতেখারকে নিয়ে। সে যখন দেখবে তুই আমাদের পাশে এসে দাঁড়িয়েছিস, তখন সে নির্ঘাত পাগল হয়ে যাবে। সে নিশ্চয়ই কোনো নতুন চাল চালবে। গাড়িটা যখন হাসপাতালের সামনে এসে থামলো, সাগর এক দৌড়ে ভেতরে ঢুকলো। তার পেছনে পেছনে মিনা খালাও আসলেন। তারা যখন সাইমার কেবিনের সামনে পৌঁছালেন, তখন দেখলেন করিডোরের একটা বেঞ্চে আজমল চৌধুরী 2 হাতে মাথা নিচু করে বসে আছেন। তাকে দেখে মনে হচ্ছিল তার ওপর দিয়ে কোনো বিশাল ঝড় বয়ে গেছে। সাগরের বুকটা ধক করে উঠল। খালু, আমাকে মাফ করে দিন। আমি আজ সব সত্যি জেনেছি। আমি বুঝতে পেরেছি আপনারা কেন আমাকে সেদিন বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। আমি একটা পশুর মতো আপনাদের সাথে ব্যবহার করেছি। আমাকে কি আপনি কোনোদিন ক্ষমা করতে পারবেন না খালু? সাগর, তুই কি সত্যি সব সত্যি জেনে গেছিস বাবা? আমি তোকে কোনোদিন ঘৃণা করতে পারিনি রে। আমি শুধু ভয় পেতাম পাশে ইফতেখার তোর কোনো ক্ষতি করে দেয়। তোকে বাঁচানোর জন্য আমরা নিজেদের রক্ত পর্যন্ত বিক্রি করতে রাজি ছিলাম। কিন্তু এখন ক্ষমা চেয়ে কী হবে বাবা? আমাদের সব শেষ হয়ে গেছে। আজমল, এখন আর কান্নাকাটি করো না। সাগর সব বুঝতে পেরেছে। সাইমা কোথায়? ও জ্ঞান ফিরেছে কিনা দেখো। চলো আমরা সবাই ভিতরে গিয়ে ওর সাথে কথা বলি। আজমল চৌধুরী কোনো কথা বলতে পারলেন না। তিনি শুধু কাঁপা কাঁপা হাতে কেবিনের খোলা দরজার দিকে ইশারা করলেন। সাগর এক মুহূর্ত দেরি না করে কেবিনের ভেতরে ঢুকে পড়ল, কিন্তু ভেতরে ঢুকেই সে পাথরের মতো দাঁড়িয়ে গেল। সাইমার বিছানা একদম খালি পড়ে আছে। চাদরগুলো সব এলোমেলো হয়ে মেঝেতে লুটিয়ে আছে। জানালার কাঁচগুলো ভাঙা আর জানালার ধারে ফোঁটা ফোঁটা তাজা রক্ত লেগে আছে। সাইমা, সাইমা কোথায়? খালু, সাইমা এখানে নেই কেন? নার্স, ডাক্তার, কোথায় সবাই? আমার সাইমা কোথায় গেল? এই মাত্র তো ও এই বিছানায় ছিল। সাগরের চিৎকার শুনে হাসপাতালের অনেক লোক আর ডাক্তাররা দৌড়ে আসলেন। একজন নার্স এসে কাঁপতে কাঁপতে জানালো যে 10 মিনিট আগেও তারা সাইমাকে ওষুধ দিয়ে গেছেন। তখন সে গভীর ঘুমে ছিল, কিন্তু এখন সে কেবিনে নেই। আজমল চৌধুরী ফুপিয়ে কাঁদতে কাঁদতে জানালার নিচ থেকে একটা কাগজ তুলে আনলেন। সাগর রে, আমি একটু বাইরে গিয়েছিলাম ওর জন্য ফলের রস কিনতে। ফিরে এসে দেখি রুমের এই অবস্থা। জানালার কাছে এই চিরকুটটা পড়েছিল। মনে হয় ওরা আমার মেয়েটাকে তুলে নিয়ে গেছে। আমি আমার মেয়েটাকে বাঁচাতে পারলাম না সাগর। চিরকুটটা দেখি খালু। ইফতেখার,
আমি জানি এটা ওরই কাজ। ও চিরকুটে লেগেছে সাগর খান। বাবা মাকে খুঁজে পেয়েছো বলে ভেবো না তুমি জিতে গেছো। খেলা তো মাত্র এখন শুরু। সাম এখন আমার কাছে বন্দি। যদি ওকে জ্যান্ত দেখতে চাও তবে শহরের পুরনো জাহাজ ঘাটে চলে এসো। মনে রেখো, একা আসবে, সাথে কোনো পুলিশ বা সিকিউরিটি থাকলে সাইমার লাশ নিয়ে তোমাকে ফিরতে হবে। সাগর রাগে চিরকুটটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। তার চোখ দুটো এখন রাগে টকটকে লাল হয়ে গেছে। সে বুঝতে পারল ইফতেখার সাইমাকে টোপ হিসেবে ব্যবহার করছে, তাকে বিপদে ফেলার জন্য। মীনা চৌধুরী সাগরের হাত ধরে কান্নায় ভেঙে পড়লেন। সাগর বাবা, ওরা সাইমাকে মেরে ফেলবে। ওই ইফতেখার আস্ত একটা রাক্ষস, ও আমাদের সব শেষ করে দিয়েছে। এখন আমার মেয়েটাকেও ছাড়লো না। তুই কিছু একটা কর বাবা, তুই ছাড়া এখন আমাদের আর কেউ নেই। খালা, আপনি শান্ত হন। সাইমা আমার পরিবারের সম্মান। ও আমার জন্য অনেক কষ্ট সহ্য করেছে। আজ আমার পালা ওকে রক্ষা করার। আমি কথা দিচ্ছি, সাইমার গায়ে একটা আঁচড় লাগার আগে আমি ইফতেখারের নাম নিশানা মুছে দেব। মিরাজ, এখনই আমার পার্সোনাল ফোর্স রেডি করো, কিন্তু তারা জাহাজ ঘাটের বাইরে আড়ালে থাকবে। ভেতরে আমি একাই ঢুকবো। বস, এটা খুব বড় ঝুঁকি হয়ে যাবে। ইফতিকার খুব ধূর্ত লোক, সে নিশ্চয়ই কোনো ফাঁদ পেতে রেখেছে। আপনি একা গেলেও আপনাকেও মেরে ফেলতে পারে। আমাকে সাথে নিতে দিন। আমি মরে গেলে কিছু যায় আসে না মিরাজ, কিন্তু সাইমাকে আমার অক্ষত অবস্থায় চাই। আজ যদি আমাকে নিজের জীবন দিয়েও সাইমাকে বাঁচাতে হয় তাই করব। খালু, আপনি মিনা খালাকে নিয়ে নিরাপদে থাকুন, আমি সাইমাকে নিয়ে ফিরবো। এই কথা আমি আপনাদের দিয়ে গেলাম। সাগর আর এক মুহূর্ত দেরি করল না। সে হাসপাতালের বাইরে বেরিয়ে নিজের দ্রুতগামী গাড়িতে গিয়ে বসলো। ইঞ্জিন স্টার্ট করার সময় তার শুধু মনে পড়ছিল সাইমার সেই মায়াবী মুখটা আর তার উপর করা নিজের নিষ্ঠুর ব্যবহারগুলো। সে মনে মনে প্রতিজ্ঞা করলো, আজ যদি রক্তের গঙ্গা বয়ে দিতে হয় তবে তাই হবে। সাগর ঝড়ের গতিতে গাড়ি চালিয়ে জাহাজ ঘাটের দিকে রওনা দিল। আকাশটা তখন কালো মেঘে ঢেকে গেছে, যেন এক ভয়ঙ্কর ঝড়ের সংকেত দিচ্ছে। সাইমা, তুমি আর আরেকটু সময় আমাকে দাও, আমি আসছি। তোমাকে ছাড়া এই সাগর খান নিজেকে খুব অসহায় মনে করছে। আমি তোমাকে কিছুতেই মরতে দেব না। জাহাজ ঘাটের প্রতিটি কণা সাগর তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু ইফতেখার বা সাইমা কাউকে সেখানে পাওয়া গেল না। সাগর বুঝতে পারল ইফতেখার তাকে ভুল ঠিকানায় পাঠিয়ে সময় নষ্ট করেছে। তার জেদ আর রাগ এখন পাহাড় সমান হয়ে গেছে। সে গাড়ি নিয়ে ঝড়ের গতিতে শহরের রাস্তায় নেমে এলো। পুরো শহর যেন আজ সাগরের পায়ের নিচে কাঁপছে। সে তার সব নেটওয়ার্ক আর পাওয়ার কাজে লাগিয়ে দিল সাইমাকে খুঁজে বের করতে। মিরাজ, আমাকে কোনো অজুহাত দেবে না। পুরো শহর লকডাউন করে দাও। এয়ারপোর্ট, বাস স্ট্যান্ড, লঞ্চঘাট, কোথাও যেন কোনো গাড়ি বের হতে না পারে। আমার সাইমা এই শহরের মধ্যে আছে। ইফতেখার যদি মাটির নিচেও লুকায়, সেখান থেকে ওকে টেনে বের করো। বস, আমাদের শত শত লোক রাস্তায় নেমেছে। সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে, কিন্তু ইফতেখার খুব চালাক। সে বারবার গাড়ি পাল্টাচ্ছে। আমরা একটা কালো মাইক্রোবাসকে ফলো করছিলাম, কিন্তু মাঝপথে ওটা গায়েব হয়ে গেছে। বস, চারিদিকের পরিস্থিতি খুব খারাপ। পরিস্থিতি খারাপ হলে আমি আরও খারাপ হব মিরাজ। সাইমার যদি কিছু হয় তবে এই শহর আমি জ্বালিয়ে দেব। ওর গায়ে একটা আঁচড় লাগলে আমি কাউকে ক্ষমা করব না। তোমরা কি করছো? আমি কি তোমাদের এই অযোগ্যতার জন্য টাকা দিই? সাগরের গাড়ি শহরের অলিগলি চষে বেড়াচ্ছিল। সে পাগলের মতো হয়ে গেছে। সে সাইমাকে কয়েকদিনে আগে দু চোখে দেখতে পারত না। আজ সেই সাইমার জন্য তার কলিজাটা ফেটে যাচ্ছে। সে ভাবছে কেন সে সাইমাকে আগে বুঝতে পারল না, কেন সে এত নিষ্ঠুর ছিল। সাগর গাড়ি থামিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে দুই হাতে নিজের মাথা চেপে ধরল। তার সামনে সবকিছু এখন গোলক ধাঁধার মতো লাগছে। কোথায় নিয়ে গেলি ওকে? ইফতেখার, তুই জানিস না তুই কার সাথে পাঙ্গা নিয়েছিস? কিন্তু সাইমা, ও তো নিরাপরাধ। ও তো সব জানতো, তাও আমাকে কিছু বলেনি, শুধু আমার প্রাণের মায়ায়। আমি কতটা অন্ধ ছিলাম। ঈশ্বর আমাকে একবার সুযোগ দিন, আমি সব ঠিক করে দেব। সাগরের ফোনটা আবার বেজে উঠল। সে ভাবল ইফতেখার হয়তো আবার ফোন করেছে, কিন্তু স্ক্রিনে দেখল মিনা খালার নাম্বার। সে কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করলো। উপাস থেকে শুধু মিনা খালার কান্নার আওয়াজ আসছিল। সাগরের বুকটা ধক করে উঠল। খালা, কোনো খবর পেয়েছেন? সাইমার কি কোনো ফোন এসেছিল? খালু,
কেমন আছেন? সাগর রে, হাজমল তো স্ট্রোক করে আবার হাসপাতালে ভর্তি। ডাক্তাররা বলছে ওর অবস্থা খুব খারাপ। সাইমার কোনো হদিশ নেই। ওর বাবাও এখন মৃত্যুর মুখে। আমরা কি এভাবেই সব শেষ হয়ে যাব বাবা? তুই কি পারবি না আমাদের মেয়েটাকে ফিরিয়ে আনতে? খালা, আপনি ভেঙে পড়বেন না। আমি আসছি। আমি সাইমাকে খুঁজে বের করবই। দরকার হলে আমি সারা রাত পৃথিবী খুঁজে দেখব। আপনি শুধু খালুর পাশে থাকুন। আমি মিরাজকে পাঠাচ্ছি আপনাদের সিকিউরিটির জন্য। ফোনটা রেখে সাগর আবার স্টিয়ারিং হইলে জোরে একটা ঘুষি মারল। তার সামনে রাস্তাটা যেন বারবার বদলে যাচ্ছে। সে বুঝতে পারছে না ইফতেখার তাকে নিয়ে কী ধরনের খেলা খেলছে। কখনো মনে হচ্ছে সাইমা উত্তর দিকে, আবার কখনো মনে হচ্ছে সে একদম সাগরের আশেপাশেই আছে। এই গোলক ধাঁধা যেন তাকে ক্রমশ পাগল করে দিচ্ছে। সে আবার মিরাজকে ফোন করলো। মিরাজ, ইফতেখারের পুরনো কোনো ডেরা আছে? এমন কোনো জায়গা যেখানে ও আগে আড্ডা দিত? বাবু মিরাজ, বাবু, আমাদের হাতে সময় একদম কম। বস, আমি একটা খবরাখবর পেয়েছি। ইফতেখারের একজন পুরনো খাস লোক ছিল। সে এখন শহরের উপকণ্ঠে একটা পরিত্যক্ত ইট ভাটায় থাকে। লোকটা নাকি ইদানিং খুব টাকা ছড়াচ্ছে। আমার মনে হয় ওখানে কোনো ক্লু পাওয়া যেতে পারে। ইটভাটা? ঠিক আছে, আমাকে লোকেশন পাঠাও। আমি এখনই ওখানে যাচ্ছি। তুমি তোমার টিম নিয়ে ব্যাকআপ দাও, কিন্তু সাবধান কোনো ভুল যেন না হয়। সাগর এক মুহূর্ত সময় নষ্ট না করে গাড়ির গতি বাড়িয়ে দিল। শহর ছাড়িয়ে সে যখন কাঁচা রাস্তায় ঢুকলো তখন চারপাশটা একদম অন্ধকার। শুধু গাড়ির হেডলাইটের আলোতে সামনের রাস্তাটা দেখা যাচ্ছিল। সাগরের মনে হতে লাগলো সে যত এগুচ্ছে গোলক ধাঁধাটা যেন তত জটিল হচ্ছে। হঠাৎ রাস্তার মাঝখানে একটা বড় গাছ পড়ে থাকতে দেখে সে কষে ব্রেক ধরল। এ কি, রাস্তার মাঝে গাছ কেন? এটা কি কোনো ফাঁদ? সাগরের কথা শেষ হতে না হতেই চারপাশ থেকে বেশ কিছু বাইক এসে তার গাড়িকে ঘিরে ফেলল। বাইক থেকে মুখোশধারী বেশ কিছু লোক নেমে এলো। তাদের হাতে বড় বড় অস্ত্র। সাগর বুঝল ইফতেখার তাকে একদম ঠিক জায়গায় নিয়ে এসেছে। কিন্তু এখানেও কি সাইমা আছে, নাকি এটা কেবল সাগরকে শেষ করার একটা নতুন কৌশল? তোদের বস কোথায়? ইফতেখারকে বল সামনে আসতে। কাপুরুষের মতো লোক পাঠিয়ে লাভ নেই। সাইমা কোথায়? সাগর খান, অনেক তো দাপট দেখালে। আজ তোমার দাপট এই অন্ধকারেই শেষ হবে। সাইমার চিন্তা পরে করো, আগে নিজের জানটা বাঁচাও। তোদের মতো 10টা গুন্ডা আমার পকেটে থাকে। সাইমাকে কোথায় রেখেছিস বল, নইলে একজনের মাথাও ধরে থাকবে না। কথা কাটাকাটির মাঝে লড়াই শুরু হয়ে গেল। সাগর একাই কয়েকজনকে ঘায়েল করলো, কিন্তু লোক সংখ্যা অনেক বেশি ছিল। ঠিক তখনই সাগরের কানে সাইমার একটা অস্পষ্ট আর্তনাদ ভেসে এলো। মনে হলো শব্দটা পাশে সেই পুরনো ইটভাটার ভেতর থেকে আসছে। সাগরের শক্তি যেন 1000 গুণ বেড়ে গেল। সে পাগলের মতো মারতে মারতে ভেতরের দিকে এগুতে লাগলো। সাইমা, আমি আসছি। সাইমা, তুমি ভয় পেও না, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। কিন্তু ভেতরে ঢুকে সাগর দেখলো চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া। আগুনের লেলিহান শিখা ধীরে ধীরে পুরো জায়গাটাকে গ্রাস করছে। সাগর বুঝতে পারল ইফতেখার এই জায়গাটাতেও আগুন লাগিয়ে দিয়েছে। সে ধোঁয়ার মধ্যে সাইমাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও তাকে দেখতে পেল না। সাগরের দুচোখ দিয়ে এখন আগুনের তাপ আর ধোঁয়ায় জল বের হচ্ছে। সে চিৎকার করে সাইমাকে ডাকতে লাগলো। সাইমা, তুমি কোথায়? একটা আওয়াজ দাও সাইমা, আমি তোমাকে খুঁজে পাচ্ছি না। পুরো শহর তোলপাড় করে এসেও সাগর এখন এক অনিশ্চয়তার আগুনে দাঁড়িয়ে আছে। গোলক ধাঁধাটা যেন তাকে আর বের হতে দিচ্ছে না। সাইমা কি তবে ওই আগুনের ভেতরে আটকে পড়ে আছে, নাকি ইফতেখার তাকে নিয়ে আবার অন্য কোথাও চলে গেছে? সাগরের হাহাকার তখন সেই জনমানবহীন প্রান্তরে প্রতিধ্বনিত হতে লাগলো। ইটভাটার আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁতে চাইছে। চারিদিকে শুধু কালো ধোঁয়া আর পোড়া গন্ধ। সাগর আগুনের তোয়াক্কা না করে ভেতরে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু আগুনের তাপে সে বারবার পিছিয়ে আসতে বাধ্য হচ্ছে। তার পরনের দামি শার্টটা ঘামে আর ধুলোয় মাখামাখি হয়ে গেছে। ঠিক সেই সময় ইটভাটার ভাঙা ছাদের ওপর থেকে এক বিকট হাসির শব্দ ভেসে এলো। সাগর উপরের দিকে তাকিয়ে দেখল ইফতেখার সেখানে দাঁড়িয়ে আছে, আর তার সামনে
একটা চেয়ারে সাইমাকে হাত পা বেঁধে বসিয়ে রাখা হয়েছে। সাইমার মুখ কাপড় দিয়ে বাঁধা, শুধু তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। কি হলো সাগর খান? পুরো শহর তোলপাড় করে অনেক বীরত্ব দেখালে, এখন নিজের সামনে নিজের হার দেখতে কেমন লাগছে? তোমার এত টাকা, এত পাওয়ার, এখন কোনো কাজে আসছে কি? ইফতেখার, সাইমাকে ছেড়ে দে। ও তো তোর কোনো ক্ষতি করেনি। তোর লড়াই আমার সাথে। সাইমাকে কেন এই আগুনের মধ্যে টেনে এনেছিস? সাহস থাকলে নিচে আমার সাথে সামনাসামনি মোকাবিলা কর। সামনাসামনি? না সাগর, আমি অত বোকা নই। আমি চেয়েছিলাম তোমাকে মানসিকভাবে শেষ করতে। তুমি তো সাইমাকে অনেক ঘৃণা করতে, তাই না? এখন এই আগুনের মধ্যে ওকে পুড়তে দেখলে তোমার মনে খুব শান্তি হবে, তাই তো? ওই দেখো, আগুনের শিখা কিন্তু সাইমার পায়ের একদম কাছাকাছি পৌঁছে গেছে। সাগর দেখলো সাইমার ঠিক নিচেই আগুনের কুণ্ডলী তৈরি হয়েছে, আর কয়েক মিনিটের মধ্যে সাইমা যেখানে বসে আছে সেই অংশটা ধসে পড়বে। সাগর পাগলের মতো উপরের সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করলো, কিন্তু ইফতেখারের লোকেরা তাকে ঘিরে ধরে মারতে শুরু করলো। সাগর একাই লড়ছিল, কিন্তু আজ সে শরীর আর মন দুই দিক থেকেই ক্লান্ত। একটা ভারী রড দিয়ে সাগরের মাথায় আঘাত করা হলো। সাগর টলতে টলতে হাঁটু গেড়ে নিচে বসে পড়ল। তার মাথা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। সাইমা, ভয় পেও না, আমি আসছি। ইফতেখার, আমি তোর পায়ে ধরছি, তুই সাইমাকে ছেড়ে দে। বিনিময়ে তুই আমার সব সম্পত্তি নিয়ে নে। আমার যা কিছু আছে সব তোর নামে লিখে দেব, শুধু সাইমাকে একটা সুযোগ দে। বাহ, দাপুটে সাগর খান আজ আমার পায়ে ধরেছে। এই দৃশ্য দেখার জন্যই তো আমি 10 বছর অপেক্ষা করেছি। তোমার বাবা আমাকে বাঁচিয়েছিলে, কিন্তু সাইমাকে বাঁচাতে পারবে না। তোমার সব সম্পত্তি তো আমিই পাবো, কিন্তু সাথে তোমার এই হাহাকারটাও আমি সাথে নিয়ে যাব। ইফতেখার তার পকেট থেকে একটা লাইটার জ্বালিয়ে সাইমার দিকে তাকিয়ে ইশারা করলো। সাগরের বুকটা ফেটে যাচ্ছিল, সে পুরোপুরি কোণঠাসা হয়ে গেছে। তার বডিগার্ড মিরাজ বা তার বিশাল বাহিনী এখনো এসে পৌঁছাতে পারেনি। সাগর এখন একদম একা, রক্তাক্ত এবং অসহায়। সে বুঝতে পারছে তার হাতের সময় শেষ হয়ে আসছে। সাইমার ওপর থেকে ডুকরে কাদার চেষ্টা করছে, কিন্তু মুখ বাঁধা থাকায় শুধু একটা চাপা গোঙানি শোনা যাচ্ছে। সাইমা, আমাকে মাফ করে দিও। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তোমাকে বাঁচানোর ক্ষমতা আজ আমার নেই, কিন্তু আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। যদি মরতে হয় তবে আমরা একসাথেই এই আগুনে মরব। সাগর শরীরের সবটুকু শক্তি এক করে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু ইফতেখারের গুন্ডারা তাকে আবার লাথি মেরে নিচে ফেলে দিল। সাগর মাটির ধুলোয় মিশে গেছে। তার সামনে এখন অন্ধকার ঘনিয়ে আসছে। সে ঝাপসা চোখে শুধু সাইমার দিকে তাকিয়ে আছে। ইফতেখার তার রিভলভার বের করে সাগরের কপালে ঠেকালো। শেষ বিদায় জানাও সাগর খান, তোমার গল্প আজ এখানেই শেষ। সাইমা উপর থেকে দেখবে তুমি কেমন কুকুরের মতো মরছো, আর তারপর ওর নিজেই ওই আগুন ছাই হয়ে যাবে। সাগর চোখ বন্ধ করে নিল। তার মনে হলো সত্যি সে আজ পরাজিত। পুরো শহর হাতের মুঠোয় রাখা ছেলেটি আজ এক পরিত্যক্ত ইটভাটায় নিভে যাচ্ছে। তার কানে সাইমার কান্নার শব্দটা শেষবারের মতো বাজছে। সাগরের মনে হতে লাগলো গোলক ধাঁধাটা তাকে পুরোপুরি গিলে ফেলেছে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ একটা বিকট শব্দে ইটভাটার প্রধান দরজাটা ভেঙে পড়ল। এটা কিসের শব্দ? তবে কি মিরাজ চলে এলো, নাকি আমার মরণ আমার কাছে চলে এসেছে? সাগর যখন মৃত্যুর জন্য প্রস্তুত, ঠিক তখনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। কিন্তু সাগর এখন এতটাই দুর্বল যে সে আর চোখ মেলে তাকাতে পারছে না। সে শুধু অনুভব করছে তার উপর দিয়ে কেউ একজন দৌড়ে গেল। পুরো জায়গাটা যেন আবার এক নতুন যুদ্ধের ময়দান হয়ে উঠল। সাগরের মাথার রক্তে তার চোখ ঝাপসা হয়ে আসছিল। ইফতেখারের রিভলভারের নল তখন তার কপালে ছোঁয়া। চারিদিকে আগুনের উত্তাপ আর গুন্ডাদের অট্টহাসি। সাগর বুঝতে পারছিল সে যদি এখন হার মানে তবে সাইমা আর কোনোদিন দিনের আলো দেখতে পাবে না। হঠাৎ সাগরের কানে সাইমার একটা করুণ গোঙানি ভেসে এলো। সাইমার সেই কান্নার শব্দ যেন সাগরের ভেতরে এক দানবীয় শক্তি জাগিয়ে তুলল। ইফতেখার, তুই ভেবেছিস আমি এত সহজে শেষ হয়ে যাব? আমাকে চেনা তোর এখনো বাকি আছে। আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি তোকে ছাড়ব না। সাগর বিদ্যুৎ গতিতে নিজের মাথা সরিয়ে নিল এবং ইফতেখারের পায়ে এক জোরালো লাথি মারল। ইফতেখার ভারসাম্য হারিয়ে পড়ে যেতেই সাগর তার হাত থেকে
রিভলভারটা ছিনিয়ে নিল। সাগরের শরীর এখন ব্যথায় নীল হয়ে গেছে, কিন্তু তার ভেতরে এখন প্রতিশোধের আগুন জ্বলছে। সে পাগলের মতো গুন্ডাদের উপর ঝাঁপিয়ে পড়ল। একের পর এক কিল ঘুষি আর লাথিতে গুন্ডারা ধরাশায়ী হতে শুরু করলো। সাগরের এই রুদ্রমূর্তি দেখে ইফতেখারের লোকেরা ভয় পেয়ে পিছিয়ে গেল। আজ তোদের কাউকে আমি জ্যান্ত ছাড়বো না। সায়মা, তুমি একদম ভয় পেও না, আমি আসছি। সাগর দেখল সাইমার উপরের মাচাটা প্রায় ভেঙে পড়ার মুখে। আগুনের শিখা দাউ দাউ করে জ্বলছে। উপরের দিকে ওঠার একমাত্র কাঠের সিঁড়িটা অর্ধেকের বেশি পড়ে গেছে। সাগর কোনো কিছু তোয়াক্কা না করে সেই জ্বলন্ত সিঁড়ি দিয়েই দৌড়ে উপরে উঠতে লাগলো। আগুনের তাপে তার হাত পা পড়ে যাচ্ছে, কিন্তু সে থামলো না। মাচায় পৌঁছাতেই সে দেখল সাইমা আগুনের খুব কাছে চলে এসেছে। সায়মা, আমি এসে গেছি, এই তো আমি, আর একটু ধৈর্য ধরো। সাগর দ্রুত সাইমার হাত পায়ের বাঁধন খুলে দিল এবং তার মুখের কাপড়টা সরিয়ে দিল। সাইমা মুক্তি পেয়ে সাগরকে শক্ত করে জড়িয়ে ধরল। সাইমার চোখ দিয়ে তখন ঝরঝর করে জল পড়ছে। সে কথা বলতে পারছিল না, শুধু সাগরের বুকে মাথা ঘুরছিল। সাগর ভাইয়া, আমি জানতাম আপনি আসবেন, আমি জানতাম আপনি এখানে একা ফেলে যাবেন না, কিন্তু আপনার এই অবস্থা কেন? আপনার মাথা থেকে তো রক্ত পড়ছে। আমার চিন্তা করো না সায়মা, এখন এখান থেকে বের হতে হবে। ওই দেখো পেছনের দেওয়ালটা ভেঙে পড়ছে। তোমাকে আমার উপর বিশ্বাস রাখতে হবে। তুমি শক্ত করে আমাকে ধরে থাকো, আমি তোমাকে নিয়ে নিচে ছাপ দেব। সাগর সাইমাকে এক হাতে শক্ত করে জড়িয়ে ধরল, অন্য হাতে একটা জ্বলন্ত কাঠ নিয়ে সে ইফতেখারের দিকে লক্ষ্য করে ছুঁড়ে মারল, যে নিচে দাঁড়িয়ে আবার বন্দুক তোলার চেষ্টা করছিল। এরপর সাগর আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সাইমাকে নিয়ে উপরের তলা থেকে নিচে রাখা খড়ের স্তূপের উপর ঝাঁপ দিল। আগুনের লেলিহান শিখা তখন পুরো মাচাটাকে গিলে ফেলল। সায়মা, তুমি ঠিক আছো তো? তোমার কোথাও লাগেনি তো? আমি ঠিক আছি সাগর, কিন্তু আপনার অনেক রক্ত পড়েছে। আপনি কথা বলবেন না, মীরা সাহেব বোধহয় চলে এসেছেন। ঠিক তখনই মিরাজ তার বিশাল বাহিনী নিয়ে ইটভাটায় ঢুকে পড়ল। পুলিশের সাইরেনের শব্দে চারপাশ কেঁপে উঠল। ইফতিখার পালানোর চেষ্টা করছিল, কিন্তু মিরাজ তাকে জাপটে ধরল এবং পুলিশ তাকে হাতকড়া পরিয়ে দিল। ইফতিখার চিৎকার করছিল আর অভিশাপ দিচ্ছিল, কিন্তু সাগরের কানে এখন সেই শব্দ পৌঁছাচ্ছিল না। সে শুধু সাইমার শান্ত মুখটার দিকে তাকিয়েছিল। বস, আপনি সফল হয়েছেন। আমরা ইফতেখারকে ধরে ফেলেছি, অ্যাম্বুলেন্স রেডি আছে। আপনি আর সাইমা ম্যাম দুজনেই খুব দ্রুত হাসপাতালে যেতে হবে। সায়মা দেখো, গোলক দাদাটা আজ শেষ হয়ে গেল। আমি আমার পরিবারকে ফিরে পেয়েছি, আর তোমাকে আর কোনোদিন আমি হারিয়ে যেতে দিব না। তুমি আমাকে মাফ করেছো তো? আমি আপনার উপর কোনোদিন রাগ করিনি সাগর, আমি শুধু ভয় পেতাম আপনাকে হারানো নিয়ে। এখন আপনি চুপ করুন, আপনাকে সুস্থ হতে হবে, আমাদের অনেক কথা বাকি আছে। সাগর সাইমার হাতটা শক্ত করে ধরে রাখলো। তার চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করছিল। এই জল দুঃখের জল, এই জল জয়ের এবং এক নতুন জীবনের। মিরাজ আর হাসপাতালের লোকরা তাদের দুজনের স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে গেল। আগুনের শিখা পেছনে পড়ে রইল, আর সাগরের সামনে এখন এক ঝলমলে ভোরের অপেক্ষা। ইটভাটার সেই ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে বেঁচে ফেরার পর সাগরকে হসপিটালের ভিআইপি কেবিনে ভর্তি করা হয়েছে। তার মাথায় বেশ কয়েকটা সেলাই পড়েছে এবং শরীরে আগুনের কিছু ক্ষত আছে, তবে সাইমা তেমন কোনো চোট পায়নি। সে এখন সাগরের কেবিনের পাশের সোফায় বসে আছে। হসপিটালের বাইরে পুলিশের কড়া পাহারা, তাই সবাই ভাবছিল এবার হয়তো বিপদ কেটে গেছে, কিন্তু ইফতিখারের জাল যে কত গভীরে ছড়ানো তা কেউ কল্পনাও করতে পারেনি। সায়মা, তুমি অভাবে বসে আছো কেন? যাও একটু খেয়ে নাও, তোমার মুখটা শুকিয়ে একদম ছোট হয়ে গেছে। আমার জন্য চিন্তা করো না, আমি এখন একদম ঠিক আছি। আমি কোথাও যাব না সাগর, যতক্ষণ না আপনি পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ততক্ষণ আমি আপনার চোখের সামনে থেকে সরব না। আপনার এই অবস্থা তো আমার জন্যই হয়েছে, আমার খুব অপরাধ বোধ হচ্ছে। পাগলামি করো না সায়মা, যা হয়েছে সব আমার ভুলের জন্য। আমি যদি আগে সত্যিটা জানতাম তবে তোমাদের এত কষ্ট পেতে হতো না। এখন অন্তত শান্তিতে ঘুমাও। মিনা খালা আর আজমল খালু তো অন্য রুমে বিশ্রাম নিচ্ছেন, তুমি একটু জিরিয়ে নাও। সাইমা সাগরের কথা শুনে একটু হাসলো, কিন্তু তার মনে এক অজানা ভয় কাজ করছিল। রাত তখন গভীর, হসপিটালের করিডোরগুলো একদম জনশূন্য হয়ে পড়েছে।
পুলিশের লোকেরা বাইরে পাহারা দিল, ভেতরে তেমন কেউ নেই। হঠাৎ কেবিনের দরজায় হালকা টোকা পড়ল। সাইমা ভাবল হয়তো নার্স এসেছে ওষুধ দিতে, কিন্তু দরজা খুলতেই দেখল নীল রঙের অ্যাপ্রন পরা একজন লোক মাস্ক মুখে দাঁড়িয়ে আছে, তার হাতে একটি ট্রলি। কে আপনি? এই সময় কোনো ইনজেকশন বা ওষুধের কথা তো ছিল না। নার্স কোথায়? আমি নতুন ডিউটিতে এসেছি ম্যাডাম, স্যারের ড্রেসিং পরিবর্তন করতে হবে, আপনি একটু সরে দাঁড়ান। সাইমার কেন জানি লোকটাকে দেখে সন্দেহ হলো। লোকটার হাঁটাচলা কোনো স্বাস্থ্যকর্মীর মতো নয়। সাইমা দেখল লোকটার হাতের কবজিতে সেই পরিচিত সাপের উল্কি। সাইমা চিৎকার করতে চাইল, কিন্তু তার আগেই লোকটা তার মুখ চেপে ধরল এবং তাকে একপাশে ধাক্কা দিয়ে ফেলে দিল। এরপর সে ট্রলি থেকে একটা ধারালো ছুরি বের করে সরাসরি সাগরের দিকে এগিয়ে গেল। কে তুমি? সামাকে ছাড়ো। কে চাও তুমি? ইফতেখার ভাই জেলে থাকলেও তার হুকুম এখনো বাইরে চলে। সাগর খান, তোমাকে জ্যান্ত রাখা আমাদের জন্য বিপদ, তাই আজ রাতেই তোমার শেষ যাত্রা। লোকটা সাগরের উপর ঝাঁপিয়ে পড়ল। সাগর অসুস্থ শরীরেও নিজের সব শক্তি দিয়ে লোকটার হাত আটকে ধরল। ছুরির অগ্রভাগ সাগরের বুকের একদম কাছে চলে এসেছে। সাইমা মেঝে থেকে উঠে দেখল পাশে একটা স্টিলের জগ পড়ে আছে। সে কোনো কিছু না ভেবে জগটা দিয়ে লোকটার মাথায় জোরে আঘাত করল। লোকটা যন্ত্রণায় কাতরে উঠল এবং তার হাত থেকে ছুরিটা পড়ে গেল। সাইমা পালাও। লোকটার কাছে রিভলভারও থাকতে পারে। মিরাজকে রাখো। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, সাহায্য করুন। হসপিটালে খুনি ঢুকেছে, কেউ আসুন। সাইমার চিৎকারে লোকটা ভয় পেয়ে গেল। সে বুঝল বেশিক্ষণ এখানে থাকলে ধরা পড়ে যাবে। সে দ্রুত জানালার দিকে দৌড়ে গেল এবং পাইপ দিয়ে নিচে নামার চেষ্টা করলো। ঠিক সেই মুহূর্তে মিরাজ আর পুলিশের লোকরা কেবিনে ঢুকে পড়ল, কিন্তু ততক্ষণে খুনিটা অন্ধকারের মধ্যে গায়েব হয়ে গেছে। সাগর যন্ত্রণায় কুকড়ে বিছানায় শুয়ে পড়ল। তার ক্ষতস্থান থেকে রক্ত ঝরতে শুরু করেছে। বস, আপনি ঠিক আছেন? ওই কুলাঙ্গারটা ভেতরে ঢুকলো কিভাবে? বাইরে তো আমাদের লোক ছিল। সাইমা ম্যাম, আপনি কি আহত হয়েছেন? আমি ঠিক আছি মিরা সাহেব, কিন্তু সাগরের সেলাই ছিঁড়ে গেছে। তাড়াতাড়ি ডাক্তার ডাকুন। ইফতেখারের লোকেরা এখনও আমাদের পিছু ছাড়েনি। ওরা হাসপাতালে এসেও হামলা করার সাহস পেল কি করে? মিরাজ, হসপিটালের সিকিউরিটির মধ্যে কেউ ইফতেখারের লোক আছে? যে লোকটা ঢুকেছিল সে নার্সের ছদ্মবেশে ছিল। ইফতেখারকে জেলখানায় রেখেও শান্তি নেই। ও আমাদের সবাইকে মেরে ফেলতে চায়। ডাক্তাররা দ্রুত এসে সাগরের চিকিৎসা শুরু করলেন। মিনা খালা আর আজমল চৌধুরীও খবর শুনে কান্নাকাটি করতে চলে এলেন। হসপিটালে হইচই পড়ে গেল। সাগর বুঝতে পারল ইফতেখারকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত তাদের কারো জীবনের নিরাপত্তা নেই। সাইমা সাগরের হাতটা শক্ত করে ধরে রাখল। তার চোখে এখন শুধু জল নয়, এক অদ্ভুত প্রতিজ্ঞার ছাপ। সাগর, আপনি ভয় পাবেন না। আমি আর আপনাকে এক মুহূর্তের জন্য একা ছাড়ব না। ওরা আমাদের যত মারতে চাইবে আমরা তত শক্ত হয়ে রুখে দাঁড়াবো। সাগরের মনে হলো সাইমার এই সাহসী এখন তার সবচাইতে বড় শক্তি। হসপিটালের জানালার বাইরে ভোরের আলো ফুটে উঠেছে, কিন্তু সাগরের মনের ভেতরে এক নতুন যুদ্ধের প্রস্তুতি শুরু হয়েছে। সে মনে মনে ঠিক করলো এবার সে কোনো ডিফেন্স করবে না। এবার সে সরাসরি ইফতেখারের রাজত্ব গুড়িয়ে দিতে আক্রমণ করবে। হসপিটালে হামলার পর সাগরের নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। সারা রাত সাগরের দু চোখের পাতা এক হয়নি। তার মাথায় শুধু একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, এই ইফতেখার কে? কেন সে সাগরের পরিবারের পেছনে কুকুরের মতো লেগে আছে? কেন সে সাগরের বাবা মাকে মারতে চেয়েছিল? সকাল হতেই সাগরের কেবিনে তার বাবা আরশাদ খান আসলেন। তার মুখটা খুব বিষণ্ণ দেখাচ্ছিল। সাগর তার বাবার হাতটা শক্ত করে ধরল। বাবা, আপনি আজ আমাকে সব বলবেন, লুকাবেন না কিছু। এই ইফতেখার আসলে কে? কেন সে আমাদের ছায়ার মতো থাড়া করে বেড়াচ্ছে? কেন সে আমাকে আর সাইমাকে শেষ করে দিতে চায়? ওর সাথে আমাদের কিছুই শত্রুতা। সাগর, সত্যিটা অনেক বেশি তেতো। আমি চেয়েছিলাম এই কুৎসিত সত্যটা যেন তোর কানে কোনোদিন না পৌঁছায়, কিন্তু এখন আর লুকানো সম্ভব নয়। ইফতেখার কোনো বাইরের লোক নয় রে সাগর। ইফতেখার তোর নিজের আপন ছোট চাচা, তোর দাদা জানের দ্বিতীয় পক্ষের সন্তান। সাগরের কানে যেন কেউ গরম সীসা ঢেলে দিল। সে অবিশ্বাসের চোখে তার বাবার দিকে তাকিয়ে রইল। নিজের আপন চাচা হয়ে কেউ এভাবে নিজের ভাইকে মারার চেষ্টা করতে পারে? সাগর বাকরুদ্ধ হয়ে বিছানায় হেলান দিয়ে বসল। সাইমা দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল।
সেও থমকে দাঁড়িয়ে গেল। চাচা? ইফতেখার আমার চাচা? বাবা, আপনি কি নিজের মুখে বলছেন এটা? যে মানুষটা আপনাকে আর মাকে পুড়িয়ে মারতে চেয়েছিল, যে আমাকে চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল, সে আমার রক্তের আত্মীয়? কিন্তু কেন বাবা, সে কেন এমন করলো? সব সম্পত্তির লোভেরা বাবা। তোর দাদা যার মৃত্যুর আগে সব উইল তোর আর আমার নামে করে গিয়েছিলেন। ইফতেখার ছিল বখাটে আর নেশাখোর, তাই বাবা তাকে একানা সম্পত্তিও দিয়ে যাননি। বাবার মৃত্যুর পর ইফতেখার পাগলের মতো হয়ে যায়। সে দাবি করে এই বিশাল ব্যবসার অর্ধেক তাকে দিতে হবে। আমি তাকে অনেক বুঝিয়েছি, তাকে অনেক টাকা দিয়ে আলাদা করে দিতে চেয়েছি, কিন্তু তার চাই পুরো সাম্রাজ্য, আর সেই সাম্রাজ্য দখল করতে সে আমাদের ধ্বংস করার এই নীল নকশা তৈরি করেছিল। আরশাদ খান বলতে বলতে কেঁদে ফেললেন। তিনি জানালেন কিভাবে 10 বছর আগে ইফতিকার সাইমার বাবা আজমল চৌধুরীকে ভয় দেখিয়েছিল। ইফতিকার হুমকি দিয়েছিল যদি সাগরকে বাড়ি থেকে বের না করা হয় এবং আরশাদ খানকে মৃত ঘোষণা না করা হয় তবে সে পুরো পরিবারকে বিষ খাইয়ে মেরে ফেলবে। আজমল চৌধুরী আর মিনা চৌধুরী বাধ্য হয়ে এই নাটক করেছিলেন শুধু আরশাদ খান আর সাগরকে জীবন বাঁচানোর জন্য। তার মানে আজমল খালু আর মিনা খালা 10 বছর ধরে নিজের ভাইয়ের খুনি আর বেঈমান সেজে গালি শুনেছেন শুধু আমাদের রক্ষা করার জন্য। আর ওই জানোয়ার ইফতেখার আড়ালে বসে আমাদের দিয়ে পুতুল খেলা খেলতেছে। আর ওই জানোয়ার ইফতেখার আড়ালে বসে আমাদের নিয়ে পুতুল খেলা খেলছে। বাবা, আমি সাইমার দিকে তাকাতে পারছি না। ওর উপর আমি যে তাণ্ডব চালিয়েছি তা কোনো ক্ষমা হয় না। সাগর, আপনি নিজেকে দোষ দেবেন না। আপনি তো কিছু জানতেনই না। ইফতেখার চাচা আমাদের সবাইকে এক গোলকধাঁধায় আটকে রেখেছিলেন। তিনি চেয়েছিলেন আমরা যেন একে অপরকে ঘৃণা করি, আর সেই সুযোগে তিনি যেন সব দখল করে নেন। আর সব সত্যি সামনে এসেছে, এইটাই বড় কথা। সাগরের চোখ দিয়ে তখন জলের বদলে যেন আগুনের ফুলকি বের হচ্ছিল। তার আপন চাচা তাকে 10 বছর পথে পথে ভিখারি বানিয়ে রেখেছিল, তার বাবা মাকে জ্যান্ত কবরে পাঠিয়েছিল। সাগরের মনে হলো তার বুকের ভেতরটা অভিমানে আর রাগে ফেটে যাচ্ছে। সে বিছানা থেকে নেমে দাঁড়িয়ে পড়ল, যদিও তার শরীর এখনো খুব দুর্বল। অনেক হয়েছে বাবা। রক্ত যখন কথা বলছে তখন রক্তের হিসেব আমি রক্ত দিয়ে চুকাবো। ইফতেখার আমার চাচা বলে আমি তাকে দয়া করব ভেবে থাকলে সে ভুল করছে। সে আমার পরিবারকে তিলে তিলে মেরেছে, আমার স্যামিকে কষ্ট দিয়েছে। মিরাজ, ভিতরে এসো। জি বস, আমি সব শুনেছি। ইফতেখারকে জেল থেকে জামিনে বের করার জন্য ওর কিছু লোক বড় উকিল ধরেছে। ও নাকি অসুস্থতার নাটক করে বাইরের কোনো ক্লিনিকে শিফট হওয়ার চেষ্টা করছে। ও যদি বাইরে বের হতে চায় তবে ওকে বের হতে দাও। মিরাজ, আমি চাই ও জেল থেকে বের হোক। জেলের ভিতর মারলে ওর পাপের শাস্তি হবে না। ওকে বাইরে খোলা ময়দানে আনতে হবে। ওর যত শক্তি আছে সব জোর করতে বলো। আমি দেখতে চাই আমার এই মৃত বাবা আর আমাকে সে আবার কিভাবে মারে। সাগরের কণ্ঠে এখন এক ভয়ঙ্কর জেদ। সাইমা সাগরের হাতটা ধরে তাকে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু সাগরের মন এখন রণক্ষেত্র। সে বুঝে গেছে এই লড়াইটা শুধু সম্পত্তির নয়, এই লড়াইটা তার পরিবারের হারানো সম্মান ফিরে পাওয়ার লড়াই। যে ছেলেটা একদিন অবহেলিত হয়ে বাড়ি ছেড়েছিল সে আজ পুরো বংশের কুলাঙ্গারকে নির্মূল করার শপথ নিল। সাইমা, তুমি আজ থেকে আর আমার সেক্রেটারি নাও। তুমি আমার সব। তোমাকে কথা দিচ্ছি, এই ইফতেখার নামের রঞ্জাল আমি এই শহর থেকে চিরতরে সরিয়ে দেব। মিনা খালা আর খালুকে বলো আর কয়েকটা দিন ধৈর্য ধরতে। 10 বছরের সেই অন্ধকারের রাজ আমি শেষ করেই ছাড়ব। কেবিনের জানালা দিয়ে রোদ এসে সাগরের মুখে পড়ল। সাগরের চোখে মুখে এখন কোনো দুর্বলতা নেই, আছে শুধু এক চূড়ান্ত চালের প্রস্তুতি। ইফতেখার হয়তো ভাবছে সে এখনো শক্তিশালী, কিন্তু সে জানে না সাগরের মতো আহতবাগ যখন পাল্টা আক্রমণ করে তখন পালানোর আর কোনো পথ থাকে না। সাগর আর হসপিটালের বিছানায় শুয়ে থাকতে পারল না। তার ভেতরে এখন এক আগ্নেয়গিরি জ্বলছে। নিজের আপন চাচা ইফতেখার যে এত বড় বিশ্বাসঘাতক হতে পারে সেটা সে স্বপ্নেও ভাবেনি। সাগর হসপিটালের পোশাক ছেড়ে নিজের দামি স্যুট পরে আয়নার সামনে দাঁড়ালো। তার মাথায় সাদা ব্যান্ডেজ থাকলেও চোখে ছিল খুনি জেদ। সাইমা ঘরে ঢুকে সাগরকে তৈরি হতে দেখে কিছুটা আতঙ্কিত হয়ে পড়ল। সাগর, আপনি এখন কোথায় যাচ্ছেন? ডক্টর বলেছে আপনাকে আরও 2 দিন বিশ্রামে থাকতে। আপনার ক্ষত এখনও কাঁচা, এভাবে বাইরে যাওয়া ঠিক হবে না। প্লিজ আমার কথা শুনুন। সাইমা, যে ক্ষত আমার শরীরে আছে তার চেয়ে বড় ক্ষত আমার মনে তৈরি হয়েছে। 10 বছর ধরে যে লোকটা আমাদের জীবন নিয়ে চিনিমিনি খেলছে তাকে আর এক মুহূর্ত আমি শান্তিতে থাকতে দেব না। বিশ্রাম নেওয়ার সময় অনেক পাবো, কিন্তু এখন সময় হিসেব চোকানোর। সাগর সাইমার কোনো বাধা শুনল না। সে হসপিটাল থেকে সোজা তার নিজস্ব অফিসে চলে গেল।
মিরাজ আগে থেকেই সেখানে সাগরের জন্য অপেক্ষা করছিল। সাগরের নির্দেশে মিরাজ ইফতেখারের সব গোপন ব্যবসার খবর জোগাড় করে ফেলেছে। সাগর তার অফিসের বিশাল টেবিলের উপর মানচিত্র বিছিয়ে দাবার চালের মতো সবকিছু সাজাতে লাগলো। মিরাজ ইফতেখার জেল থেকে বের হওয়ার জন্য কত দূরে গিয়েছে? ওর সেই নামে উকিলকে জামিনের ব্যবস্থা করতে পেরেছে? আমি চাই ও আজ বিকালের মধ্যে যেন বাইরে আসে। বস, আপনি যা চেয়েছিলেন তাই হয়েছে। ইফতেখার বড় অঙ্কের টাকা দিয়ে আর অসুস্থতার ভুয়া সার্টিফিকেট দেখিয়ে জামিন পেয়েছে। ও ভাবছে ও জিতে গেছে, তাই জেল থেকে বেরিয়ে ওর গোপন আস্তানায় আনন্দ করছে। ও জানে না যে আপনি ওর চাচার পরিচয়টা জেনে গেছেন। ও আনন্দ করুক মিরাজ, কারণ এটাই ওর জীবনের শেষ আনন্দ। ওর আস্তানাটা কোথায়? আর সাইমার বাবার যে সম্পত্তি ও জোর করে লিখে নিয়েছিল, সে কাগজগুলো কোথায় আছে তাকে বের করতে পেরেছো? জি বস, ওর আস্তানা শহরের বাইরের সেই পুরনো ডকইয়ার্ডের পাশের গোদামটিতে। আর দলিলের কাগজগুলো ও নিজের কাছেই রেখেছে বলে আমাদের খবর। ও চাচ্ছে সাইমা ম্যামকে আবার কিডন্যাপ করে আপনাকে ব্ল্যাকমেল করতে। সাগরের চোল শক্ত হয়ে এলো। সাইমার নাম শুনতেই তার রক্ত টকবক করে ফুটতে শুরু করলো। সে বুঝতে পারছে ইফতিখার এখনো তার সবচাইতে দুর্বল জায়গায় আঘাত করতে চায়। কিন্তু এবার সাগর আর একা নয়। সে সাইমার কাছে ফিরে গেল এবং তাকে একটি সুরক্ষিত জায়গায় পাঠানোর ব্যবস্থা করলো। সাইমা, তোমাকে আমার সাথে একটা গোপন জায়গায় যেতে হবে। আমি চাই না ইফতেখারের কোনো লোক তোমার ছায়া পর্যন্ত ছুঁতে পারে। মিরাজ তোমাকে আমার গেস্ট হাউসে নিয়ে যাবে। ওখানে করা সিকিউরিটি থাকবে। আমি কাজ শেষ করে তোমাকে নিতে আসবো। আমি আপনাকে একা যেতে দেব না সাগর। আপনি অসুস্থ, আর ওই লোকটা আস্ত একটা জানোয়ার। ও আপনার ক্ষতি করতে পারে। আমাকে আপনার সাথে থাকতে দিন। অন্তত আমি আপনার সাথে থাকলে সাহস পাবো। সাইমা, তোমাকে বাঁচিয়ে রাখাই এখন আমার সবচেয়ে বড় যুদ্ধ। তুমি যদি সুরক্ষিত থাকো তবে আমি বুক ফুলিয়ে লড়াই করতে পারবো। আমার উপর বিশ্বাস রাখো। আমি আমার বাবা মার অপমানের শোধ নিয়ে তবেই ফিরব। তোমার এই মায়াবী চোখগুলো যেন আর কোনোদিন জল না জড়ায়, সেই ব্যবস্থা আজ আমি করব। সাইমা অনিচ্ছা সত্ত্বেও সাগরের কথা মেনে নিল। মিরাজ সাইমাকে নিয়ে গেস্ট হাউসের দিকে রওনা দিল, আর সাগর তার নিজস্ব বাহিনী নিয়ে কালো রঙের এক সারি গাড়ি নিয়ে ইফতেখারের আস্তানার দিকে রওনা হলো। সাগরের হাতে এখন তার বাবার সেই পুরনো ডায়েরি, যেখানে ইফতেখারের সব কুকর্মের প্রমাণ আছে। সাগর ডকইয়ার্ডে পৌঁছাতেই দেখল চারিদিকে থমথমে পরিবেশ। মিরাজকে বলো পজিশন নিতে, কেউ যেন এই গুদাম থেকে বের হতে না পারে। ইফতেখারকে আমি একা মোকাবিলা করব। আজ কোনো পুলিশ নয়, কোনো আইন নয়, আজ শুধু পরিবারের হিসাব হবে। সাগর গুদামের ভেতরে সজোরে লাথি দিয়ে ঢুকলো। ভেতরে ইফতেখার তার লোকদের নিয়ে মদ আর টাকার নেশায় মত্ত ছিল। সাগরের হঠাৎ উপস্থিতি দেখে ইফতেখার চমকে উঠল, কিন্তু পরক্ষণেই এক দেবিল হাসি হাসলো। সে ভাবলো সাগর এখনও তার সেই আগের মতোই আবেগপ্রবণ আর দুর্বল ছেলে। ও, আমার ভাতিজা চলে এসেছে দেখছি। তা হসপিটাল থেকে এত তাড়াতাড়ি পালিয়ে এলে কেন সাগর? তোমার কপালে তো এখনো ব্যান্ডেজ। আমার লোকেদের হাতের মার কি তোমার শরীরে সয়নি, নাকি আরো কিছু পাওনা আছে? ইফতেখার চাচা, চাচা বলতেও আমার ঘৃণা লাগছে। নিজের ভাইয়ের রক্ত জড়িয়ে তুমি কতদিন সুখে থাকবে ভেবেছিলে? হ্যাঁ, 10 বছর ধরে তুমি আমাদের সাথে যে নাটক করেছো তার শেষ দৃশ্য দেখতে আমি আজ এখানে এসেছি। তোমার রাজত্ব আজ ধুলে মিশে দেব। রাজত্ব ধুলোয় মেশাবে তুমি? আমার হাতে তোমার বাবার সব সম্পত্তি, তোমার সাইমার বাবার সব দলিল। তুমি তো এখন একটা পাথর, ভিখারি ছাড়া আর কিছুই নও। তোমার বাবা মা বেঁচে আছে তো কি হয়েছে? আমি তাদের আবার জ্যান্ত কবর দেব। ইফতেখার রিভলভার বের করার আগে সাগর বাঘের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ল। সাগরের এক ঘুষিতে ইফতেখারের হাত থেকে বন্দুকটা ছিটকে পড়ে গেল। সাগরের ভেতর তখন যেন 10 বছরের পঞ্জীভূত রাগ একসাথে বিস্ফোরিত হয়েছে। সে ইফতেখারকে মাটির সাথে মিশিয়ে মারতে শুরু করলো। ইফতেখারের গুন্ডারা এগিয়ে আসার চেষ্টা করলে সাগরের বাহিনী তাদের আটকে দিল। এই হাত দিয়ে তুই আমার মাকে টাকা দিয়েছিলি, এই মুখ দিয়ে তুই আমার বাবাকে চুরির অপবাদ দিয়েছিলি। আজ তোর এই সব অহংকার আমি ভেঙে চুরমার করব। তোর মতো রক্তের শত্রু আর একটু পৃথিবীতে রাখা উচিত নয়। সাগর ইফতেখারকে আধমরা করে ফেলল। ইফতেখার তখন দয়া ভিক্ষা করছিল, কিন্তু সাগরের কানে কোনো শব্দ পৌঁছাচ্ছিল না। ডকইয়ার্ডের সেই অন্ধকার গুদামটি এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। বাইরে পুলিশের সাইরেন শোনা গেলেও ভেতরে সাগরের তাণ্ডব থামছে না।
ইফতিকারের ভাড়াটে গুন্ডারা সাগরের বাহিনীর সামনে খড়কুটোর মতো উড়ে যাচ্ছে। সাগর তার গায়ের কোটটা ছুঁড়ে ফেলে দিয়ে শার্টের হাতা গুটিয়ে নিয়েছে। তার কপাল দিয়ে এখনো রক্ত ঝরছে, কিন্তু সে রক্ত আজ তাকে আরও হিংস্র করে তুলেছে। সে ইফতেখারের কলার ধরে তাকে দেয়ালের সাথে সজোরে আছাড় মারল। কিরে চাচা, অনেক তো সম্পত্তি আর ক্ষমতার গরম দিকে আছে, এখন তোর সেই ক্ষমতা কোথায়? এই অন্ধকার গুদামে তোকে বাঁচানোর মতো কেউ নেই। আজ আমি তোকে পুলিশে দেব না, আজ তোর বিচার আমি নিজেই করব। সাগর, আমাকে ছেড়ে দে বাবা। আমি তোর আপন চাচা। রক্তের টান কি তোর একটুও নেই? আমি তোকে ব্যবসার অর্ধেক দিয়ে দেবো, সব দলিল ফিরিয়ে দেবো, শুধু আমার জানটা ভিক্ষা দে। রক্তের টান? তুই যখন আমার মাকে হুইল চেয়ার থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি, তখন তোর রক্তের টান কোথায় ছিল? যখন আমার বাবাকে জ্যান্ত মেরে ফেলার চেষ্টা করেছিলি, তখন কি তুই আমাদের আপন ছিলি? তুই কোনো মানুষ না ইফতেখার, তুই একটা জানোয়ার, আর জানোয়ারদের সাথে কোনো রক্ত বা মায়ার সম্পর্ক থাকে না। ইফতিখার হঠাৎ পকেট থেকে একটা ছোট ছুরি বের করে সাগরের পেটে আঘাত করার চেষ্টা করলো, কিন্তু সাগর মুহূর্তের মধ্যে তার হাতটা মুচড়ে ধরল। মটমট করে হাড় ভাঙার শব্দে পুরো গুদাম কেঁপে উঠল। ইফতিখার যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। সাগর তার বুকের ওপর পা দিয়ে চেপে ধরল। আমার বাবা মাকে 10 বছর যে নরক যন্ত্রণা রেখেছিস, তার একটা ফোঁটা শাস্তি তুই এখনো পাসনি। আজ আমি তোকে এমনভাবে শেষ করব যে তোর নাম নেওয়ার মতো কেউ থাকবে না। ঠিক সেই মুহূর্তে গুদামের একটা ওপরের রেলিং থেকে ইফতিখারের এক গোপন শুটার সাগরের দিকে বন্দুক তাক করলো। লোকটা ট্রিগার চাপতে যাবে, ঠিক তখনই একটা গুলির শব্দ শোনা গেল, কিন্তু সাগর অক্ষত রইল। দেখা গেল মিরাজ পেছন থেকে সেই শুটারকে খতম করে দিয়েছে। মিরাজ দৌড়ে সাগরের কাছে এলো। বস, পুলিশ বাইরে পজিশন নিয়েছে, তারা ভেতরে ঢুকতে চাইছে। আমাদের হাতে সময় খুব কম। এই শয়তানটাকে এখন কি করব? মিরাজ, সাইমার বাবার থেকে খেরে নেওয়া সব দলিল আর আমার বাবার উইলগুলো ওর লকার থেকে উদ্ধার করেছে তো? আমাদের সমস্ত সম্পত্তির কাগজ কি এখন আমাদের হাতে? জি বস, সাইমা মেমের বাড়ির দলিল আর আপনার বাবার সব কোম্পানি এখন আইনত আপনার। ওই যে কালো ব্যাগটা দেখছেন, ওটার মধ্যেই সব প্রমাণ আছে। ইফতেখার এখন পুরোপুরি নিঃস্ব। ওর ব্যাংক অ্যাকাউন্টগুলো আমি হ্যাক করে ফ্রিজ করে দিয়েছি। ইফতেখার, তোকে আমি মারব না, তোকে আমি পুলিশের হাতে তুলে দেব। তুই এখন থেকে জেলের অন্ধ প্রকোষ্ঠে পচে পচে মরবি, আর প্রতিদিন টিভিতে দেখবি আমি কিভাবে আমার সাম্রাজ্য আরও বড় করছি। তোর চোখের সামনে তোরই বাইব পুরো শহর শাসন করবে, আর তুই শুধু এক টুকরো রুটির জন্য জেলের ভিতরে হাহাকার করবি। এটাই তোর সবচেয়ে বড় শাস্তি। সাগর ব্যাগটা হাতে নিল এবং ইফতিখারের দিকে করুণার চোখে তাকালো। সে বুঝল ইফতিখারকে মেরে ফেলে সে সহজেই মুক্তি পেয়ে যাবে, কিন্তু সাগর চায় সে তিলে তিলে মরুক। সাগর তার পকেট থেকে লাইটার বের করে ইফতিখারের সামনে এক গাদা টাকা আর কিছু ভুয়া কাগজ জ্বালিয়ে দিল। পুলিশ গুদামে ঢুকে পড়ল এবং ইফতিখারকে টেনে হিচড়ে নিয়ে যেতে লাগলো। ইফতিখার তখন পাগলের মতো চিৎকার করছিল, কিন্তু কেউ তার কথা শুনল না। সাগর শান্ত পায়ে গুদাম থেকে বেরিয়ে এলো। বাইরে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। সাইমা আগে থেকেই সেখানে দাঁড়িয়েছিল। সাগরের রক্তাক্ত অবস্থা দেখে সে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। সাগর, আপনি ঠিক আছেন তো? আমি খুব ভয় পাচ্ছিলাম, সব কি শেষ হয়ে গেছে? ওই শয়তানটা কি এবার আমাদের জীবন থেকে চলে গেছে? হ্যাঁ সাইমা, 10 বছরের সে অভিশপ্ত রাত আজ শেষ হলো। এখন আর কোনো লুকিয়ে থাকা নেই, কোনো অপবাদ নেই। আজ থেকে আমরা সবাই একসাথে থাকবো। তোমার বাবার বাড়ি, আমাদের কোম্পানি সব এখন আমাদের। আমি বাড়ির দলিল চাই না সাগর, আমি শুধু আমার ওই পুরনো সাগরকে চেয়েছিলাম, যাকে আমি ছোটবেলা থেকে ভালোবেসে এসেছি। আজ আমি অনেক খুশি। সাগর সাইমার হাতটা শক্ত করে ধরল। তার পেছনে দাঁড়িয়ে থাকা আরশাদ খান আর মিনা চৌধুরীও চোখের জল মুছছিলেন। আজ এক অবহেলিত ছেলের লড়াই শেষ হলো। যে সাগরকে একদিন বাড়ি থেকে চোর সাজিয়ে বের করে দেওয়া হয়েছিল, সে আজ বীরের বেশে তার পরিবারকে রক্ষা করে ফিরেছে। আকাশের সূর্যটা যেন আজ শুধু সাগরের জয়ের জন্যই উদিত হয়েছে। শহর আজ এক নতুন সাজে সেজেছে। সাগরের সেই পুরনো রাজপ্রাসাদ সমতুল্য বাড়িটি আজ আলোয় ঝলমল করছে। 10 বছর আগে যে বাড়ি থেকে সাগরকে চোর অপবাদ দিয়ে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল, আজ সেই বাড়ির মূল ফটক দিয়ে সাগর বুক ফুলিয়ে ভেতরে ঢুকলো।
তবে আজ সে একা নয়। তার এক পাশে তার জন্মদাতা বাবা মা, আর অন্য পাশে মিনা খালা ও আজমল খালু। সাগরের চোখে আজ তার প্রতিশোধের আগুন নেই, আছে এক বুক প্রশান্তি। খালু, আজ থেকে এই বাড়িটা আবার আগের মতো হাসবে। এই বাড়িতে আর কোনো ঘৃণা থাকবে না। আমরা সবাই আবার আগের মতো এক টেবিলে বসে খাবো। আর সাইমার জন্য এই বাড়ির সবচেয়ে সুন্দর ঘটে সাজানো হয়েছে। সাগর, তুই আমাদের যা সম্মান ফিরিয়ে দিলি তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না বাবা। ইফতেখার জেলে যাওয়ার পর থেকে আমি যেন প্রাণ ভরে শ্বাস নিতে পারছি। 10টা বছর আমরা যে কি যন্ত্রণায় কাটিয়েছি তা শুধু আমরাই জানি। আজ তোকে এই অবস্থানে দেখে আমার বুকটা গর্বে ভরে উঠছে। সাইমা আজ লাল রঙের একটা কাতান শাড়ি পরেছে, তাকে অপার্থিব সুন্দর লাগছে। সে বাড়ির বাগানে দাঁড়িয়ে গোলাপ ফুলগুলো দেখছিল। সাগর পেছন থেকে গিয়ে তার পাশে দাঁড়ালো। সাইমা লজ্জা পেয়ে মুখ নিচু করে হাসলো। সাগর সাইমার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। সাইমা, আমি জানি এই 10 বছরে তোমার উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, এমনকি তোমার গায়ে হাত পর্যন্ত তুলেছি। আমি কি সেই সব অন্যায়ের ক্ষমা পাবো? তুমি কি পারবে এই সাগরকে সারা জীবনের জন্য আপন করে নিতে? আমি তো আপনাকে সেই ছোটবেলা থেকে আপন করে রেখেছি সাগর। আপনি যখন রেগে যেতেন তখনও আমি আপনার চোখের ভিতরে সেই পুরনো সাগরকে খুঁজতাম। আজ আমার আর কোনো চাওয়া নেই। আমাদের পুরো পরিবার এক হয়েছে, এটাই আমার কাছে সবচাইতে বড় কথা। ঠিক সেই মুহূর্তেই মিরাজ খুশিতে দৌড়ে এলো। তার হাতে একটা মিষ্টির প্যাকেট। সে সাগরের সবচাইতে বিশ্বস্ত বন্ধু এবং অ্যাসিস্ট্যান্ট। মিরাজ আজ খুব আনন্দিত, কারণ তার বস এখন শুধু একজন সফল বিজনেসম্যান নন, একজন সুখী মানুষও বটে। বস অভিনন্দন, ইফতেখারের সব মামলা সাজানো শেষ। ওর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। ওর যত বেনামি সম্পত্তি ছিল সব এখন সরকারের দখলে। আর আমাদের কোম্পানির শেয়ার মার্কেট আজ আকাশ ছুঁয়েছে। পুরো শহর এখন শুধু সাগর খানের জয়গান গাইছে। ধন্যবাদ মিরাজ, তুমি আমার বিপদে পাশে ছিলে। আজ থেকে তুমি শুধু আমার পিএ নও, তুমি এই কোম্পানির ডিরেক্টরদের একজন। চলো, আজ অনেক আনন্দ হবে। বাড়ির ভেতরে বিশাল খাবারের আয়োজন করা হয়েছে। মিনা খালা আর সুরাইয়া বেগম মিলে রান্নাঘর সামলাচ্ছেন। তাদের হাসাহাসিতে পুরো বাড়ি মুখরিত। আরশাদ খান আর আজমল চৌধুরী ড্রয়িং রুমে বসে পুরনো দিনের গল্প করছেন। সাগর আর সাইমা যখন ভেতরে ঢুকলো, সবাই তাদের আশীর্বাদ করলো। কয়েকদিন পরেই তাদের ধুমধাম করে বিয়ের আয়োজন করা হলো। সেই বিয়েতে শহরের নামি দামি সব মানুষ উপস্থিত ছিল। সাইমা, আমি হয়তো আরও অনেক টাকা আয় করতে পারবো, কিন্তু তোমাদের মতো ভালোবাসার মানুষ পাওয়া সবচেয়ে বড় ভাগ্য। আমি এই ভাগ্য আর কোনোদিনও হাতছাড়া করব না। আমরা এই রাজপ্রাসাদ আর এই সম্পত্তি দিয়ে কী করবো সাগর? আমাদের সুখ তো আমাদের ভালোবাসায়। আপনি সারা জীবন এইভাবে আমার পাশে থাকবেন, এটাই আমার প্রার্থনা। রাতের আকাশে তখন আতশবাজির রোশনাই। এক অবহেলিত ছেলের লড়াই আজ পূর্ণতা পেল। যে গোলক ধাঁধায় সাগর আটকে গিয়েছিল, তার শেষ প্রান্তে সে খুঁজে পেল নিজের শেখর আর ভালোবাসা। ঘৃণা আর প্রতিশোধের অবসান ঘটিয়ে সাগর খান এখন এক সফল রাজা, যার হৃদয়ে রাজত্ব করছে শুধু ভালোবাসা। অন্ধকার রাত শেষে সাগরের জীবন শুরু হলো এক নতুন ভোরের। শহর আজ এক রাজকীয় উৎসবের সাক্ষী হতে যাচ্ছে। সাগরের বিশাল অট্টালিকাতে আজ হাজার হাজার বাতিতে ঝলমল করছে। গেটের সামনে বড় করে লেখা সাগর ও সাইমার শুভ পরিণয়। 10 বছর আগে যে বাড়ি থেকে সাগরকে চোর সাজিয়ে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল, আজ সেই বাড়ির মালিক হিসেবে সে নিজের জীবনসঙ্গিনীকে ঘরে তুলতে যাচ্ছে। সাগরের পরনে কালো শেরওয়ানি, চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখছিল। মিরাজ, বিশ্বাস করো, আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুব হালকা মনে হচ্ছে। 10 বছর ধরে যে বোঝাটা আমি ভয়ে বেরিয়েছি, যে প্রতিশোধের আগুন আমাকে পুড়িয়েছে, আজ তা এক শান্ত শীতল নদীতে পরিণত হয়েছে। আমি আজ শুধু একজন সফল বিজনেসম্যান নই, আমি আজ একজন বিজয়ী সন্তান এবং একজন প্রেমিক। বস, আপনার এই জয় আমাদের সবার জয়। ইফতেখার এখন জেলের ঘানি টানছে, ওর রাজত্ব শেষ। আজ থেকে এই বাড়িতে শুধু আনন্দ থাকবে। আর দেখুন, সাইমা ম্যামকে আজ অপার্থিব সুন্দর লাগছে। উনি নিচে আপনার জন্য অপেক্ষা করছেন। সাগর ধীর পায়ে নিচে নেমে এলো।
ড্রয়িং রুমে আজমল চৌধুরী আর আরশাদ খান পাশাপাশি বসে হাসি মুখে গল্প করছেন। দুই ভাইয়ের মধ্যে এখন আর কোনো দূরত্ব নেই। মিনা খালা আর সুরাইয়া বেগম দুজনে মিলে সাইমাকে আগলে রেখেছেন। সাইমা লাল রঙের বেনারসি পরেছে, মাথায় চওড়া ঘোমটা, তার চোখের পাতায় লজ্জার আভা। সাগর সাইমার সামনে গিয়ে দাঁড়ালো। সাইমা, আজ থেকে এই বাড়ির চাবি তোমার হাতে। আমি অনেক বড় বড় ডিল সই করেছি, অনেক বড় বড় বিজনেস জয় করেছি, কিন্তু তোমাকে জয় করাই ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন আর শ্রেষ্ঠ কাজ। আমি তোমাকে দেওয়া প্রতিটি কষ্টের ঋণ আমার ভালোবাসা দিয়ে শোধ করব। আমার আর কোনো ঋণ চাই না সাগর। আমি শুধু আপনার এই সুন্দর মনটা সারা জীবনের জন্য চেয়েছিলাম। আমরা আজ এক হয়েছি, আমাদের পরিবার এক হয়েছে, এর চেয়ে বড় আর কি হতে পারে? আমি কথা দিচ্ছি, এই বাড়ির সম্মান আর আপনার মুখের হাসি ধরে রাখার জন্য আমি আমার সবটুকু উজাড় করে দেব। কাজী সাহেব আসলেন, সবার উপস্থিতি সাগর আর সাইমার বিয়ে সম্পন্ন হলো। যখন সাইমা কবুল বলল তখন সাগরের মনে হলো তার জীবনের সব হারানো সুর যেন এক নিমেষে ফিরে এলো। বিয়ের পর সাগর তার বাবা মা আর আজমল খালু মিনা খালার পা ছুঁয়ে সালাম করলো। সবার চোখে তখন আনন্দের অশ্রু। সাগর, তুই শুধু আমাদের সম্পত্তি ফিরে দিসনি বাবা, তুই আমাদের বেঁচে থাকার মানে ফিরিয়ে দিয়েছিস। 10 বছর আমরা মৃত মানুষের মতো বেঁচেছিলাম, আজ তুই আমাদের পুনর্জন্ম দিলি। তোরা সুখী হ বাবা, এটাই আমাদের একমাত্র দোয়া। মিনা, আজ আমার বুকটা হালকা লাগছে। যে কলঙ্ক আমরা সাগরের গায়ে লিপে দিয়েছিলাম ওকে বাঁচানোর জন্য, আজ সেই সাগরই আমাদের সব কলঙ্ক ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে। ও আজ এই বংশের সবচাইতে বড় অহংকার। রাতের গভীরতা বাড়ার সাথে সাথে অতিথিরা বিদায় নিতে শুরু করলো। সাগর আর সাইমা ছাদের বারান্দায় এসে দাঁড়ালো। আকাশটা আজ অনেক পরিষ্কার, অগণিত তারা ঝিকমিক করছে। সাগর সাইমার হাতটা শক্ত করে নিজের হাতের মধ্যে দিল। যে হাত একদিন অভিমানে ছেড়ে গিয়েছিল আজ তা চিরদিনের জন্য এক হয়ে গেল। সাইমা, জানো তো এই শহরটা অনেক নিষ্ঠুর। এখানে অবহেলিত হলে কেউ ফিরে তাকায় না, কিন্তু তুমি আমার পাশে ছিলে, আমার ছায়ার মতো আগলে রেখেছিলে বলেই আমি আজ এখানে। আমাদের ভালোবাসা যেন এই ধ্রুবধারার মতো চিরকাল জ্বলে থাকে। ভালোবাসা থাকলে সব গোলকধাঁধা থেকে বের হওয়ার পথ পাওয়া যায় সাগর। আপনি শুধু আমার পাশে থাকবেন, তাহলে আমি পুরো পৃথিবীর সাথে লড়াই করতে পারবো। আমাদের এই গল্পটা যেন সবার জন্য অনুপ্রেরণা হয়, যেখানে ঘৃণা নয়, শেষ পর্যন্ত ভালোবাসাই জয়ী হয়। সাগর সাইমাকে আরও কাছে টেনে নিল। বাতাসের মৃদু গুঞ্জনে যেন তাদের নতুন জীবনের গান বেজে উঠল। এক সময়ের অবহেলিত ছেলেটি আজ শুধু দেশের টপ বিজনেসম্যান নয়, সে আজ ভালোবাসার রাজ্যের এক অপরাজেয় রাজা। তাদের এই মিলন যেন অন্ধকার রাত শেষে এক নতুন ভোরের সূচনা করলো। বাড়ির আলোগুলো ধীরে ধীরে নিভে গেল, কিন্তু সাগরের আর সাইমার জীবনের আলো এখন আরও উজ্জ্বল হয়ে জ্বলে উঠল। তো প্রিয় দর্শকরা, আজকের গল্প এখানেই শেষ হলো। যারা এতক্ষণ যাবৎ গল্পটি শুনেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর গল্পটা কেমন লাগলো ও নেক্সটে কী ধরনের গল্প চান অবশ্যই তা কমেন্টে জানাবেন। আর লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলে যাবেন না কিন্তু। তাহলে সবাই পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।